তো আজকের ক্লাসের শুরুতে আমরা পড়বো তিনটা আদর্শ অবস্থা নিয়ে। ঠিক আছে, তিনটা আদর্শ অবস্থা বলতে কি, আমরা এসটিপি নিয়ে পড়বো, এসএটিপি নিয়ে পড়বো এবং এনটিপি নিয়ে পড়বো। ঠিক আছে, তো এর সাথে সাথে আমরা পড়বো বয়েলের সূত্র, চার্লসের সূত্র। এখন দেখো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপরে গেলুসাকের সূত্র, এবং তারপরে আমরা সমন্বিত সূত্র পড়বো, অ্যাভোগাড্রোর সূত্র পড়বো। এই সূত্রগুলা পড়ানোর সিস্টেম আমার সাথে এবং অন্যান্য কেসে একটু ভিন্ন। ঠিক আছে, আমি শুরুতেই সব পড়ায় কি করবো না, গোজামিল বানাবো না। আমি আস্তে আস্তে আগাবো এবং একটা সুন্দর নিয়ম অনুসারে আগাবো। আমি সবসময় বয়েলের সূত্র মানে শুরুতে বয়েলের সূত্র পড়াবো। বয়েলের সূত্র পড়াইতে যে আমি কিছু টপিক রেখে দিব এখানে। যেমন আইসোথার্ম বলতে বা সমউষ্ণ রেখা বলতে তোমাদের একটা টার্ম আছে, ওই এবং সমউষ্ণ রেখার মধ্যে তুলনা করা হয় যে কোন তাপমাত্রা বেশি কোন তাপমাত্রা কম। এই তুলনাগুলো আমি এখন রেখে দিব। ঠিক আছে, তারপরে আমি কি চার্লসের সূত্র পড়াবো, গেলুসাকের সূত্র পড়াবো। সেখানেও কি বলতো ভাই, কিছু টার্মের পার্থক্য আছে, যে কোন টার্মটা বেশি কোন টার্মটা হচ্ছে কম। তো এই পার্থক্যগুলা বা এই ডিফারেন্স গুলা কি করবো, আমি এখন রেখে দিব। তো এগুলা নিয়ে আমরা কখন আলোচনা করব, এগুলা নিয়ে আমরা আলোচনা করব আদর্শ গ্যাসের সমন্বিত সূত্র পড়ার পরে। যখন আমরা সবকিছু পড়ার পরে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, দেখবা এগুলো একদম পানি ভাত মনে হবে। তো আমি এমন ভাবে তোমাদের এই সিকোয়েন্সটা সাজাইছি যাতে কি তোমরা খুব সহজে শিখতে পারো, যাতে তোমাদের কি না হয়, গোজামিল সৃষ্টি না হয়। তো চলো আজকে আমাদের শুরুর যে টপিকটা, কিছু আদর্শ অবস্থা, সেই আদর্শ অবস্থা নিয়ে আমরা পড়াশোনা করি। তো প্রথম যে আদর্শ অবস্থাটি নিয়ে আমরা পড়াশোনা করবো সেটা হচ্ছে ভাইয়া এসটিপি। ঠিক আছে, এসটিপি। তো এসটিপি এর পূর্ণরূপ কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এন্ড প্রেসার পূর্বে এবং বর্তমান সময়ে আসলে এএসটিপি কথাটা খুব বহুলভাবে প্রচলিত। তো এএসটিপি কি, এসটিপি হচ্ছে পারিপার্শ্বিকের একটা অবস্থা, একটা কি আদর্শ অবস্থা, যেখানে তাপমাত্রা এবং চাপের কি একটা আদর্শ মান ধরে নেওয়া হয়। তো তাপমাত্রার যে আদর্শ মানটা ধরে নেওয়া হয় সেটা হচ্ছে 0°C। কত বলো তো ভাইয়া, 0°C। এবং প্রেসারের যে আদর্শ মানটা ধরে নেওয়া হয় সেটা কত, 1 atm। তার মানে যদি এমন হয় যে কোনো একটা পরিবেশ বা কোনো একটা সিস্টেমের তাপমাত্রা হয় 0°C তাপমাত্রা এবং চাপ হয় 1 atm চাপ, তাহলে ওই সিস্টেমটাকে আমরা কি বলতে পারি, ওই সিস্টেমটাকে আমরা বলতে পারি, ওই সিস্টেমটা কি এসটিপি তে আছে। বা কি বলতো ভাইয়া, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আছে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এবং এসটিপি তে যে কোনো গ্যাসের আয়তন, ঠিক আছে, 1 মোল গ্যাসের আয়তন কত হয় বলতে পারবা? 22.4 লিটার। এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন, সেটা যে কোনো আদর্শ গ্যাস হতে পারে, 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার হয় সব সময়। ঠিক আছে, যদি আরো অ্যাকুরেট বলি 22.414, ঠিক আছে, এত লিটার হয়। ঠিক আছে, তো অ্যাকুরেট মান নিতে গেলে তুমি আরো অ্যাকুরেট নিতে পারো। তো 22.4 লিটার এটা মনে রাখলে মোটামুটি হয়ে যায়। ঠিক আছে, এটা অ্যাকুরেটের একদম কাছাকাছি। তাহলে এসটিপি তে যে কোনো গ্যাসের আয়তন মানে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 22.4 লিটার হয়। তো আরো একটা সম্পর্কে, আরো একটা প্রমাণ অবস্থা নিয়ে আমরা এখন আলোচনা করবো, যেটাকে বলা হয় এসএটিপি। এসএটিপিটা কি, এসএটিপি হচ্ছে ভাইয়া স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। এম্বিয়েন্ট শব্দের অর্থ কি জানো বলো তো? পারিপার্শ্বিক বা আবহাওয়া বা কক্ষপথ। ভেরি গুড, মানে বায়ুমণ্ডলীয় আর কি। ঠিক আছে, সাধারণ অবস্থায় বায়ুমণ্ডলের চাপ মানে তাপমাত্রা চাপ যেরকম থাকে। ঠিক আছে, তো এম্বিয়েন্ট হচ্ছে পারিপার্শ্বিক বা আবহমণ্ডলী, মানে চারপাশের যে তাপমাত্রাটা সেটা যেমন থাকে। তো তোমরা যদি দেখে থাকো, আমাদের তাপমাত্রা যেটা পারিপার্শ্বিক, সেটা সাধারণত কত আশেপাশে থাকে বলো তো, 25°C তাপমাত্রার আশেপাশে থাকে। এজন্য এই এসএটিপি তে তাপমাত্রা যেটা সেটা আর কি 0°C ধরা হয় না। কত ধরা হয়, তাপমাত্রা ধরা হয় 25°C। এবং চাপ ধরা হয় 1 atm না, চাপ ধরা হয় কি 1 বার। ঠিক আছে, এসএটিপি তে চাপ, প্রমাণ চাপ কত ধরা হয়, 1 বার ধরা হয়। এবং তোমরা যদি দেখে থাকো 1 atm আর 1 বার কিন্তু সেম না। সেম না হইলেও তাদের মধ্যে কিন্তু কি পার্থক্যটা খুবই অল্প, বাট সেম না কিন্তু। তাহলে এসএটিপি তে আমাদের স্ট্যান্ডার্ড যে তাপমাত্রা, তাপমাত্রা কত, 25°C, এবং চাপ কত বলতো ভাইয়া, 1 বার বা কত, 100 kPa। এবং এসএটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত হয়, 24.789 লিটার। 24.789 লিটার। ঠিক আছে, তারপরে আমরা আরো একটা টার্মের সাথে পরিচিত হবো বা আরেকটা আদর্শ অবস্থার সাথে পরিচিত হবো, যেটাকে বলা হয় এনটিপি। এই এনটিপিটা তোমাদের বইতে কোথাও কোথাও ভুল দেওয়া আছে, কেমন? তো এনটিপি কি, এনটিপি হচ্ছে ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে,
ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার। তো ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসারে আদর্শ যে তাপমাত্রাটা, প্রাকৃতিক যে তাপমাত্রাটা, সে তাপমাত্রা হিসেবে না হয় 20 ডিগ্রি সেন্টিগ্রেড কে। কত কত ডিগ্রি সেন্টিগ্রেড কে ভাইয়া বলো তো? 20 ডিগ্রি সেন্টিগ্রেড কে। এবং চাপ নেওয়া হয় কতকে? 1 atm চাপকে। ঠিক আছে, 1 atm চাপকে। তাহলে এনটিপি যেটা, এনটিপি এর ক্ষেত্রে তোমার আদর্শ তাপমাত্রা কত নেওয়া হয়? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আদর্শ চাপ যেটা, সেটা কত নেওয়া হয়? 1 atm। ঠিক আছে, তো এই এনটিপি দিয়ে কিছু ম্যাথ তুমি গুহ স্যারের বইতে পেয়ে যাবা, এবং সেখানে দেখবে এনটিপি 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 atm হিসেবেই ব্যবহার করা হয়েছে। কিছু কিছু বইতে দেখবা ভাইয়া এনটিপি তে যে তাপমাত্রাটা, ঠিক আছে, এই তাপমাত্রাটা 20 ডিগ্রি না ধরে 0 ডিগ্রি ধরছে। তো যেখানে 0 ডিগ্রি ধরছে, বুঝবা কি বলতো ভাই, ওইখানে কি করছে? ওইখানে ভুল করছে। তাদের আসলে এনটিপি সম্পর্কে কি নেই, আইডিয়া নাই, বা যে এটা ইয়ে করছে, এডিট করছে, সে হয়তো ভুল করে 20 ডিগ্রির জায়গায় 0 ডিগ্রি বসাই দিচ্ছে। তো এনটিপির আদর্শ তাপমাত্রা যেটা, সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আদর্শ যে চাপ, সেটা কত এটিএম? 1 atm। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা আদর্শ অবস্থা। তো এই তাপমাত্রা ও চাপে আয়তন কি হবে সেটা তোমরা বের করতে পারবা। ঠিক আছে, এবং প্রত্যেকটা তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন কত সেটা তুমি বের করতে পারবা কি দিয়ে? আদর্শ গ্যাসের সমন্বিত সূত্র দিয়ে। তো ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে কিছু আদর্শ অবস্থা নিয়ে তোমরা জানো। তাহলে যখন তোমাদের বলবে যে এসটিপি তে বের করো, এসএটিপি তে বের করো, বা এনটিপি তে বের করো, তাহলে তুমি ধরেই নিবা কি এসটিপি মানে তাপমাত্রা 0 ডিগ্রির কথা বলছে, চাপ 1 atm এর কথা বলছে। এসএটিপি মানে কি বলতো ভাইয়া? তাপমাত্রা 25 ডিগ্রির কথা বলছে, চাপ কি 1 বারের কথা বলছে। এনটিপি মানে কি বলতো ভাইয়া? তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলছে, চাপ কি 1 atm এর কথা বলছে। ঠিক আছে, আর আলাদাভাবে তোমাকে বলে দেওয়ার দরকার নাই যে ভাইয়া তাপমাত্রা কত হবে বা চাপ কত হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি ভাইয়া? আচ্ছা দেখো, তাহলে এসটিপি জানো, এসএটিপি জানো, এনটিপি জানো। ঠিক আছে, তো এখন আমরা আদর্শ গ্যাসের কিছু সূত্র নিয়ে পড়াশোনা করব। তো কেউ কি আমাকে বলতে পারবা আদর্শ গ্যাস বলতে আসলে কাকে বলা হয়? আদর্শ গ্যাস জিনিসটা কি? এনিওয়ান? আচ্ছা, তো আদর্শ গ্যাসের সংজ্ঞাটা এরকম ছিল। ঠিক আছে, যখন তোমরা ফিজিক্সে যে সকল গ্যাস, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলস এবং চার্লসের সূত্র মেনে চলে, তাকেই কি বলা হয়? আদর্শ গ্যাস বলা হয়। এরকম এরকম শিখছো না সংজ্ঞাটা ভাইয়া? এরকম শিখছো? জি ভাইয়া। হ্যাঁ, এরকমই শিখছো যে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলস এবং চার্লসের সূত্র মেনে চলে, তাকে আমরা কি বলি? আদর্শ গ্যাস বলি। বাট আসলে এই বয়েলস এবং চার্লসের সূত্র আসার আগে আদর্শ গ্যাস হওয়ার জন্য কিছু কন্ডিশন লাগে। কন্ডিশন গুলা কি ছিল বলতো? কন্ডিশন গুলা এরকম ছিল যে আদর্শ গ্যাস যারা আছে, ঠিক আছে, আদর্শ গ্যাস যারা আছে ওই গ্যাসের অণুগুলা কি বলতো ভাইয়া? খুবই ক্ষুদ্রাকার অণু। ঠিক আছে, ওই অণুগুলার আয়তন যেটা, সেটা কি যেই পাত্রে অণুগুলা থাকে ওই পাত্রের আয়তনের তুলনায় কি অনেক নগণ্য ছিল। মনে করো একটা পাত্রে কি আছে? অনেক গ্যাস আছে। মনে করো এখানে কি আছে? নাইট্রোজেন গ্যাস আছে। তাহলে এই গ্যাসটা যদি আদর্শ গ্যাস হয়, তাহলে কি বলতো ভাই? নাইট্রোজেন গ্যাসটার আয়তন যেটা, নিজের আয়তন যেটা, ঠিক আছে, নিজের যে আয়তনটা, এই আয়তনটা কি পাত্রের আয়তনের তুলনায় অনেক কম হবে, অনেক নগণ্য হবে। এতটাই নগণ্য হবে যে ভাইয়া এই গ্যাসের আয়তনটাকে আমরা কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। আরো একটা কি ছিল? আরো কিছু শর্ত ছিল, যেগুলাকে আমরা কি বলি? আদর্শ গ্যাসের গতিতত্ত্ব বলি। তো সেগুলা কি ছিল? তারা কি করে? তারা যে সংঘর্ষ করে, এই সংঘর্ষগুলা কি হয়? স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। তার মানে তাদের সংঘর্ষের ফলে কোনো কি হয় না? কোনো শক্তি খরচ হয় না। ঠিক আছে, সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে শক্তির পরিমাণ আসলে সেম থাকে, তাদের গতি শক্তির কোনো চেঞ্জ থাকে না, চেঞ্জ হয় না। এবং তারা কি কি করে বলতো? এবং আরো কি কি ছিল বলতো? আরো কি কি ছিল বলো? এদের মাঝখানে কোনো আকর্ষণ বা হ্যাঁ, বিকর্ষণ। এদের মাঝখানে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। ঠিক আছে, এদের মাঝখানে কি নাই? কোনো আকর্ষণ বল বিকর্ষণ বল নাই। তো এরকম কিছু শর্ত ছিল যেগুলাকে বলা হয় আদর্শ গ্যাসের গতিতত্ত্ব। এগুলা কমপ্লিটলি ফিজিক্স বইয়ের অন্তর্ভুক্ত, ফিজিক্সে তোমরা এগুলা পাবা। তো এই যে তত্ত্বগুলা, এই তত্ত্বগুলা যারা মানে তাদেরকে আমরা কি বলতাম? আদর্শ গ্যাস বলতাম। ঠিক আছে, তো এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই দুইটা পয়েন্টই আসলে ইম্পর্টেন্ট, বা দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট মনে রাখার মতো। ঠিক আছে, প্রথম পয়েন্ট কি? তাদের যে আয়তনটা, আদর্শ গ্যাসের যে অণুগুলা, তাদের আয়তন কি পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। এবং আরেকটা কি বলতো ভাইয়া? আদর্শ গ্যাস হইতে হইলে এই অণুগুলার নিজেদের মধ্যকার কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকতে পারবে না। এই দুইটা পয়েন্ট মনে রাখো, এই দুইটা পয়েন্ট আমাদের কাজে লাগবে সামনে।
ঠিক আছে। তো দুইটা পয়েন্ট কি কি, প্রথম পয়েন্টটা হচ্ছে আদর্শ গ্যাস হইতে হইলে ওই আদর্শ গ্যাসের যে অণুগুলা তার আয়তন কি পাত্রের তুলনায় অতি নগণ্য হইতে হবে, এবং এতটাই নগণ্য হবে যে ভাইয়া আমরা গ্যাসের অণুগুলার যে আয়তন সেটাকে কি ধরে নিব, শূন্য ধরে নিব। এবং সেকেন্ড যে পয়েন্ট আমাদের মনে রাখা লাগবে সেটা কি, গ্যাসের যে অণুগুলা আছে ওই অণুগুলার মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকতে পারবে না, আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃআণবিক বিকর্ষণ বল যেটা সেটা থাকতে পারবে না। ঠিক আছে, আমরা জানি অণুগুলা যদি একটা পাত্রে থাকে অণুগুলার মধ্যে তো কি থাকে, আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে। বাট আদর্শ গ্যাস হইতে হইলে বা আদর্শ গ্যাসের রুলস গুলো ফলো করার জন্য তার কি আমরা ওই জিনিসটাকে কনসিডার করতে পারবো না যে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে, আমরা ভুলে যাব। ঠিক আছে, আমরা মনে করবো যে আসলে কি তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। তো কারেন্টে মনে হয় একটা বাড়ি দিছে, কোন একটা কারণে হটস্পট চলে গেছে, আশেপাশে মনে হয় সিগন্যাল একটু বাড়ি দিছে। আচ্ছা, তো আদর্শ গ্যাস নিয়ে আমরা কি বলতেছিলাম, যে কিছু তত্ত্ব শর্ত যদি মেনে চলে কোন একটা গ্যাস সেটাকে আদর্শ গ্যাস বলে। তো শর্তগুলো কি ছিল, এক নাম্বার শর্ত ছিল হচ্ছে কি তাদের আয়তনটা, নিজের আয়তন যেটা সেটা কি পাত্রের আয়তনের তুলনায় অনেক নগণ্য হবে। সেকেন্ড যে শর্তটা আমাদের মনে রাখা লাগবে, তাদের মধ্যকার কি নেই, কোনো আন্তঃআণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। আচ্ছা, তো চলো এই আদর্শ গ্যাস নিয়ে আমরা এখন আলোচনা করব। তো শুরুতেই পড়বো বয়েলের সূত্র নিয়ে। তো বয়েলের সূত্রটা কি, স্থির তাপমাত্রায়, তার মানে তুমি যদি তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখো, ঠিক আছে, এবং স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে তুমি যদি তাপমাত্রা কনস্ট্যান্ট রাখো এবং নির্দিষ্ট পরিমাণের কিছু গ্যাস নাও, তার মানে কি গ্যাসের মোল সংখ্যা যদি কি হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে ওই গ্যাসের উপর ওই গ্যাসের আয়তন যেটা সেটা কি ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে। তাহলে জিনিসটা কি বোঝায়, মনে করো তুমি কি নিলা, একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিলা, কি নিলা বলতো, একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিলা। একটা পাত্রে কিছু পরিমাণ যদি গ্যাস নাও, তাহলে গ্যাসের যে মোল সংখ্যা, গ্যাসীয় অণুর যে মোল সংখ্যা, এই মোল সংখ্যা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আবার তুমি কি করলা, এই গ্যাসটা যেই সিস্টেমে আছে ওই সিস্টেমের তাপমাত্রাকে কনস্ট্যান্ট করে দিলা, তার মানে তাপমাত্রার তুমি পরিবর্তন করলা না। ঠিক আছে, তাহলে এই গ্যাসের যে আয়তনটা সেটা কার উপর ডিপেন্ড করবে, চাপের উপর ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে, তুমি যদি মানে আয়তনটা কি হবে, চাপের ব্যস্তানুপাতিক হবে। তার মানে তুমি যদি চাপ প্রয়োগ করো, ঠিক আছে, চাপের পরিমাণ যদি বাড়াও তাহলে কি হবে, আয়তনের পরিমাণ কমবে। আর চাপের পরিমাণ যদি কমাও তাহলে আয়তনের পরিমাণ কি হবে বলো তো, বাড়বে। ভাইয়া আপনার নেট প্রবলেম, আচ্ছা বেশি নেট প্রবলেম, হ্যাঁ, কথা আটকে যায় মাঝে মধ্যে। জি ভাইয়া। ভাইয়া কথা আটকে যায়। দাঁড়াও দেখতেছি। না ভাইয়া বোঝা যাচ্ছে তো সব। আচ্ছা এখন ঠিক আছে, হ্যালো। জি ভাইয়া। তাহলে বয়েলের সূত্রটা কি, বয়েলের সূত্রটা হচ্ছে এরকম, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও, যার কি ওই গ্যাসের পরিমাণ মানে মোল সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট, এবং তার গ্যাসটা যে সিস্টেমে আছে ওই সিস্টেমের তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি কি বলতে পারো এই গ্যাসের আয়তন যেটা সেটা কি হবে, চাপের প্রযুক্ত চাপের কি হবে, ব্যস্তানুপাতিক হবে। তো এই প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক মানে কি বলতো ভাই, তুমি যদি ওই গ্যাসের উপরে চাপ বাড়াও, ঠিক আছে, গ্যাসের উপরে তুমি যদি চাপ বাড়াও তাহলে আয়তনের মান কি হবে, কমবে। আবার গ্যাসের উপর যদি যে প্রযুক্ত চাপটা, এই চাপের পরিমাণ যদি তুমি কমায় ফেলো তাহলে আয়তনের পরিমাণ কি হবে, বাড়বে। তুমি কিন্তু এটা সুন্দরভাবে ব্যাখ্যাও করতে পারো, মানে ফিজিক্যালি অনুধাবন করতে পারো। মনে করো তুমি একটা বেলুনে কিছু পরিমাণ গ্যাস নিলা, ঠিক আছে, কি করলা, বেলুনে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলা, ঠিক আছে, গ্যাস নিয়ে কি করে দিলা, বেলুনটা বন্ধ করে দিলা। এখন বলো তো বেলুনে তুমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করো, ঠিক আছে, চাপ দাও, তাহলে বেলুনটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে না, আগের চেয়ে সংকুচিত হয়ে যাবে না ভাইয়া? জি ভাই। তার মানে বাইরে থেকে চাপ প্রয়োগ করতেছো মানে কি, তুমি বেলুনের ভিতরে চাপ বৃদ্ধি করতেছো, তার মানে চাপ বাড়তেছে মানে কি, চাপ যেহেতু প্রয়োগ করতেছো তার মানে কি বেলুনের ভিতরে বা গ্যাসের উপরে চাপের পরিমাণটা বাড়তেছে। আয়তন হ্যাঁ, সংকুচিত আর আয়তন চাপ, কম- হ্যাঁ, এবং চাপ বাড়ার সাথে সাথে তুমি লক্ষ্য করতেছো কি আয়তন কিন্তু কমে গেছে। তার মানে প্রযুক্ত যে চাপটা ওই চাপের সাথে আয়তনের সম্পর্কটা কিরকম, পরস্পর বিপরীত, তার মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি তুমি যদি কোনো একটা গ্যাসের নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের যদি চাপ মানে গ্যাসের যদি আয়তন মাপো, তো ওই আয়তনের সাথে চাপের সম্পর্কটা কিরকম হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। ঠিক আছে, চাপ বাড়াইলে আয়তন কমবে, চাপ কমাইলে কি হবে, আয়তন বাড়বে। খুব সহজ একটা সূত্র। তো বয়েলের সূত্র তোমরা কয়েকবার পড়ে আসছো, তারপরে আমি কি করব, পড়াবো, এবং এরপরে দেখবা বয়েলের সূত্র দিয়ে আমরা কিছু ইন্টারেস্টিং ম্যাথ আজকে করে ফেলবো, কেমন? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো যে ভাই আয়তন যেটা একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের একটা কি নির্দিষ্ট তাপমাত্রায় যে আয়তনটা সেটা কি চাপের সাথে ব্যস্তানুপাতিক ভাবে রিলেটেড, তার মানে ভি প্রপোর্শনাল টু 1/p। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, ভি ইজ ইকুয়াল টু কে ইনটু 1/p না?
আবার এখান থেকে কি বলতে পারো, পিভি ইজ ইকুয়াল টু কে বলতে পারো না, যেখানে কে কি, কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তার মানে একটা জিনিস কি তোমরা খেয়াল করতেছো যে ভাইয়া তুমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও, তার মানে কি গ্যাসের মোল সংখ্যা যদি কনস্ট্যান্ট হয় এবং সিস্টেমের তাপমাত্রা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই গ্যাসের ভিতরে তুমি চাপ বা আয়তনের যত পরিবর্তনই ঘটাও না কেন, তাদের গুণফল অলওয়েজ কি হবে, একটা নির্দিষ্ট মান হবে বা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এই জিনিসটা কি বুঝতে পারো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তার মানে তুমি তুমি একটা নির্দিষ্ট পাত্রে কি নিলা, কিছু পরিমাণ গ্যাস নিলা এবং ওইখানে তাপমাত্রাটা ফিক্স করে দিলা। তার মানে তারপরে তুমি যদি ওইখানে চাপ পরিবর্তন করো বা আয়তন পরিবর্তন করো, যতই পরিবর্তন করো না কেন, ওইখানে যে চাপ এবং আয়তনের গুণফল সেটার মানে কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে মনে করো শুরুতে 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 এই যে গ্যাসের চাপ ছিল হচ্ছে P1, আয়তন ছিল কত, V1, এবং তুমি চাপ এবং আয়তন চেঞ্জ করে P2 এবং V2 বানায় ফেললা। তাহলে বলো তো তুমি কি লিখতে পারো, P1 ইজ V1 ইজ ইকুয়াল টু P2 V2 লিখতে পারো না? লিখতে পারো না? লিখতে পারো। কারণ কি, P আর V এর কি গুণফল কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, ঠিক আছে? P আর V এর গুণফল কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে তুমি যদি n এবং t কনস্ট্যান্ট রাখো, অবশ্যই শর্তটা তোমার মাথায় রাখতে হবে ভাইয়া, গ্যাসের মোল সংখ্যা মানে গ্যাসের পরিমাণ এবং সিস্টেমের তাপমাত্রা অলওয়েজ কনস্ট্যান্ট রাখা লাগবে। কনস্ট্যান্ট রাখলে তোমার কি হবে বলো তো ভাই, গ্যাসের চাপ বা আয়তনের তুমি যতই পরিবর্তন করো না কেন, তাদের গুণফল অলওয়েজ কি হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে। এখন P1 V1 থেকে যদি তুমি P2 V2 বানাও, তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু কি হবে, P2 V2 হবে। তো এটাকে যদি তুমি আরো পরিবর্তন করে P3 V3 বানায় ফেলো, তাহলে P3 V3 ও কি হবে, আগেরটার সমান হবে না বলো তো ভাইয়া? জি ভাইয়া। এভাবে তুমি যতই পরিবর্তন করো না কেন, তাদের গুণফল কিন্তু কি হবে, অলওয়েজ সেম মানি হবে। তো এভাবে তুমি কি লিখতে পারো, Pn Vn। তার মানে তুমি হ্যাঁ, পরিবর্তন করলে ওই একই হচ্ছে গুণফল দুইটার একই। মান, মানে এক ক্ষেত্রে ওই যে পি কম হইলে অন্য ক্ষেত্রে ভি একটু বেশি হয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম হ্যাঁ, নাকি? এরকমই তো, যেহেতু প্রপোর্শনাল এরকমই হবে, যেহেতু পি এবং ভি এর গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট। তুমি চিন্তা করো এটা কনস্ট্যান্ট কেন থাকবে, মনে করো তুমি চাপ বাড়াইলা, ঠিক আছে, চাপ বেড়ে গেল, তখন আয়তন কমে যাবে না? তাহলে জি আলটিমেটলি ভাইয়া। এমন ভাবে কমবে যাতে তাদের গুণফল কি হয়, কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? এরকম আর কি বিষয়, বুঝতে পারছো ভাইয়া এবার? এটা হচ্ছে ফিজিক্যাল মিনিং আর কি, এটা হচ্ছে ফিজিক্যাল মিনিং। আচ্ছা, এটা বুঝতে পারো না এমন কেউ আছে যে আমি এখানে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3 কিভাবে লিখছি? মানে একটা তোমার কি আছে, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, যেটার কি n এবং t কনস্ট্যান্ট। তো এখানে তুমি শুরুতে চাপ প্রয়োগ করলা P1 এবং P1 চাপের জন্য আয়তন পেলে V1, ঠিক আছে। এরপরে তুমি চাপ পরিবর্তন করে P2 বানিয়ে দিলা এবং এর জন্য আয়তন পেলে V2, ঠিক আছে। এখন দেখো তো ভাইয়া, P1 V1 ইজ ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট, সেম পাবা। P2 V2 ইজ ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট পাবা। তাহলে তুমি কি বলতে পারো, যেহেতু একটা নির্দিষ্ট গ্যাস, P1 V1 ইজ ইকুয়াল টু কি বলতে পারো, P2 V2 বলতে পারো না? এবং এটাকে পরিবর্তন করে যদি তুমি চাপ নিয়ে যাও P3 তে এবং আয়তন সেক্ষেত্রে পেলা V3, তাহলে বলো তো এই অনুপাতটা কি P3 V3 এরও সমান হবে না? এই প্রতি ক্ষেত্রে এই অনুপাতটা সমান হবে না বলো তো ভাইয়া? জি ভাইয়া। তার মানে তুমি জি ভাইয়া। তার মানে তুমি আহ, চাপ বা আয়তন যেটার মান যতই পরিবর্তন করো না কেন, তাদের গুণফল অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট হবে, ঠিক আছে, কনস্ট্যান্ট হবে। এখন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে চলো আমরা করি, এই জিনিসটাকে গ্রাফিক্যালি একটু রিপ্রেজেন্ট করার ট্রাই করি, ঠিক আছে? গ্রাফিক্যালি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, চলো। তোমরা কি গ্রাফ আঁকাইতে পারো? মনে করো বয়েলের সূত্র যেটা, সেটাকে আমরা কি করব, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। এবং যে গ্রাফটা আঁকাবো তার ওয়াই অক্ষ বরাবর রাখবো আমরা চাপকে, প্রেসারকে, এবং এক্স অক্ষ বরাবর কাকে রাখবো বলো তো? আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর আমরা আয়তনকে রাখলাম এবং এক্স অক্ষ বরাবর রাখলাম আমরা চাপকে। তাহলে বলো তো এই যে গ্রাফটা পাবো, এই গ্রাফটা দেখতে কিরকম হবে? আমাদের বয়েলের সূত্র ছিল এরকম। তো এখান থেকে তোমরা এই গ্রাফটা কি পাবা? এখন দেখার বিষয় কি,
দেখার বিষয় হচ্ছে ভাইয়া আয়তনের সাথে চাপটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। দেখো ভাইয়া, এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে আয়তন যখন বেশি হবে চাপের মান কি হবে, কম হবে, এবং চাপের মান তুমি যত বাড়াইতে থাকবা আয়তনের মান কি হবে, তত কমতে থাকবে না। জি ভাইয়া। এখান থেকে তুমি বলতে পারো যে চাপের মান যত তুমি বাড়াইতে থাকবা তখন আয়তনের মান কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে চাপের মান যদি একদম কম হয়, ঠিক আছে, চাপের মান যখন শূন্য হবে আয়তনের মান অনেক বেশি হবে না, অনেক বেশি। জি ভাই। এবং চাপের মান যখন তুমি বাড়াইতে থাকবা আয়তনের মান কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। এখন বিষয় হচ্ছে ভাইয়া কমতে থাকবে, হ্যাঁ এখন কমতে থাকবে, তার মানে গ্রাফটা কি হবে, উপর থেকে নিচের দিকে আসবে। এখন বিষয়টা হচ্ছে গ্রাফটা যে উপর থেকে নিচের দিকে আসতেছে কিভাবে আসবে, ঠিক আছে, এই গ্রাফটা দেখতে আসলে কার মতো হবে। এটার জন্য তোমরা কি বলো তো ভাইয়া, শুরুতেই বলছিলাম, মানে আগে একবার বলছিলাম তোমাদের মনে আছে, যখন আমরা কোন একটা গ্রাফ আঁকাই তখন ওয়াই অক্ষ বরাবর যাকে বসাই তার জায়গায় আমরা কি বসাই, সমীকরণে ওয়াই বসাই, এবং এক্স অক্ষ বরাবর যাকে বসাই তার জায়গায় আমরা সমীকরণে কি বসাই দিই, এক্স বসাই দিই। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p, বা পিভি ইজ ইকুয়াল টু কি বলতো ভাইয়া, কে বলতে পারি, যেখানে কে কি একটা কনস্ট্যান্ট। এখন দেখো তো ভাইয়া এই সমীকরণে ওয়াই অক্ষ বরাবর আমরা কাকে বসাচ্ছি, ভি কে বসাচ্ছি, তাহলে ভি এর জায়গায় কি বসাই দিব, ওয়াই, এবং এক্স অক্ষ বরাবর আমরা কাকে বসাচ্ছি, পি, তাহলে পি এর জায়গায় আমরা কি বসাই দিব, এক্স। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কার সমীকরণ কেউ বলতে পারবা আমাকে? পরাবৃত্ত। একজনে বলতেছে পরাবৃত্তের সমীকরণ, আর কেউ কোনো কিছু বলবা? ভাই আমরা ওই তো মনে হয় পড়ি নাই। রেক্টেঙ্গুলার প্যারাবোলা, যেটা রেক্টেঙ্গুলার প্যারাবোলা। আচ্ছা তোমরা কি কনিক পড়ছো? না ভাইয়া। না ভাইয়া। তাইলে চলো আমি একটা জিনিস বলে দিই, মানে তোমাদের কিছু এক্সট্রা জিনিস শিখাই, কেমন, যেহেতু শিখানোর সুযোগ পেয়েছি শিখাই। কোন একটা সমীকরণ দেখে কিভাবে বুঝবা এটা আসলে কার সমীকরণ, এর জন্য তোমাদের কনিকের একটা আদর্শ সমীকরণ আছে, ঠিক আছে। এখন সরল রেখার সমীকরণ সবাই চিনো, সরল রেখার সমীকরণ কি, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই ধরনের সমীকরণকে আমরা কি বলি, সরল রেখার সমীকরণ বলি। এই বিষয়ে কোনো সমস্যা নেই, আপত্তি নেই, তাই না? চলো তোমাদের একটু ম্যাথ পড়াই। তো তোমাদের কনিক, হ্যাঁ তোমাদের কনিকের একটা সাধারণ সংকেত আছে, ঠিক আছে, সাধারণ সমীকরণ আছে, আদর্শ সমীকরণ আছে। সমীকরণটা দেখতে এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস কি বলতো ভাইয়া 2gx, আচ্ছা 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু কি 0। এটা কি কনিকের সাধারণ সমীকরণ, এটাকে কি বলা হয়, কনিকের সাধারণ সমীকরণ বলা হয়। এই সমীকরণে যদি a ইজ ইকুয়াল টু বি হয়, 1 নাম্বার পয়েন্ট, এই সমীকরণে যদি a ইজ ইকুয়াল টু বি হয় এবং h ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সমীকরণটা হবে একটা বৃত্তের সমীকরণ। কার সমীকরণ, এই সমীকরণটা কার সমীকরণ হবে তাহলে, বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। তার মানে এখানে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি সমান হয় এবং এইচ এর মান যেটা এক্স ওয়াই এর সহগ যদি শূন্য হয়, তাহলে এটা কার কার সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ হবে। 2 নাম্বার পয়েন্ট লিখো, যদি এ বি মাইনাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এটার সমীকরণটা হবে পরাবৃত্তের। কার সমীকরণ হবে, তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার যদি শূন্য হয় তাহলে সমীকরণটা কার হবে বলতো, পরাবৃত্ত। পরাবৃত্তের, ঠিক আছে। যদি এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান 0 থেকে বড় হয়, তাহলে সমীকরণটা হবে উপবৃত্তের। কার হবে, উপবৃত্তের। যদি এ বি মাইনাস এইচ স্কোয়ারের মান যেটা সেটা 0 অপেক্ষা ছোট হয়, তাহলে সমীকরণটা কার হবে, অধিবৃত্তের হবে। এখানে দেখো তো ভাইয়া, এ এর পরিচয় কি, এ এর পরিচয় হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি এর পরিচয় কি, ওয়াই স্কোয়ারের সহগ, এইচ কি বলতো ভাইয়া, এক্স ওয়াই এর সহগের অর্ধেক না, এইচ এর পরিচয় এক্স ওয়াই এর সমীকরণ, মানে এক্স ওয়াই এর সহগের অর্ধেক না। খুব কাজের জিনিস, কিন্তু এটা তোমাদের সব জায়গায় লাগবে, এটা বুঝতে পারতেছো। এইচ এর মান কি, এইচ এর মান হচ্ছে কি এক্স ওয়াই এর সহগের অর্ধেক, এক্স ওয়াই এর সহগ কত 2h, তাহলে এইচ এর পরিচয় কি এক্স ওয়াই এর সহগের অর্ধেক। এখন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, এই সমীকরণটায় a এর মান কত কেউ বলতে পারবা, বলতে পারবা? আচ্ছা, এই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে যে সমীকরণটা, সেটাকে আমরা বলতে পারি এক্স ওয়াই মাইনাস কে ইজ ইকুয়াল টু 0। এখানে a এর মান কত,
আমরা জানি কোন একটা সমীকরণে a এর মান হচ্ছে x স্কয়ারের সহগ, তাহলে এই সমীকরণটাতে কি কোনো x স্কয়ার আছে? আছে x স্কয়ার? না স্যার যদি x স্কয়ার না থাকে One তাহলে আমরা হবে। বলতে পারি না তার সহগ যেটা সেটা 0, বলতে পারি জি না? ভাইয়া কারণ কি সহগ যদি 0 হয় তাহলে কি 0 এর সাথে x স্কয়ার গুণ হয়ে কি হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তার মানে এই সমীকরণটা x স্কয়ারের সহগ কত? 0। আবার বলো তো এই সমীকরণে y স্কয়ারের সহগ b এর মান কত? 0। কেউ কি বলতে পারবা এখানে h এর ভ্যালু কত হবে এই সমীকরণটার জন্য? ভাইয়া হ্যাঁ, h এর ভ্যালু হচ্ছে xy এর সহগের অর্ধেক, তাহলে xy এর সহগ হচ্ছে 1, তাহলে h এর ভ্যালু কি হবে? হাফ হবে। তাহলে বলো তো এখানে ab মাইনাস h স্কয়ার এর মান কত হবে? এটা হবে না? 1/4 ওইখানে এইচ এর মানটা কিভাবে বের করলেন? এই যে দেখো সমীকরণে আছে 2hxy, 2hxy, তার মানে কি xy এর সহগের মান কত? 2h। তাহলে xy এর সাথে যে থাকবে সে কি হবে? 2h এর মান হবে। তাহলে xy এর সহগ কত? এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে কি 2h এর মান কত? 1। তাহলে h এর মান কত হবে? হাফ হবে না? জি ভাইয়া হাফ হবে। তাহলে ab মাইনাস h স্কয়ার এর মান কত? -1/4। তাহলে বলো এখানে যে আমরা সমীকরণ ইয়েটা পাবো, লেখচিত্রটা পাবো, এটা কার লেখচিত্র হবে? কার লেখচিত্র হবে? অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে তোমাদের ম্যাথ পড়ায় ফেললাম। ঠিক আছে, তো কনিক তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। তোমাদের খুব কমন একটা কনিকের প্রশ্ন আসে যে এই সমীকরণটি আসলে কার সমীকরণ, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত? তো তোমরা খুব সহজে আনসার করে ফেলতে পারবে না এখান থেকে? ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত তিনটা বৃত্তের চিত্র একটু দেখাই দিবেন যে ম্যাথে shape ম্যাথে গুলো। ম্যাথে দেখো ভাইয়া, ম্যাথে দেখো, ম্যাথে দেখো। ঠিক আছে, ম্যাথে দেখো, ম্যাথে দেখো। এগুলা এর চেয়ে বেশি ম্যাথে দেখবা। ঠিক আছে, আমরা আপাতত সমীকরণ নিয়ে একটু আলোচনা করি। তাহলে এখানে ভি আর পি যে ভাইয়া ব্যস্তানুপাতিক হারে যে কমতেছে ভি এর মান, কিভাবে কমবে? অধিবৃত্তাকার ভাবে কমবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো এই অধিবৃত্ত যেটা, এটা একটা স্পেশাল টাইপ অফ অধিবৃত্ত। কিরকম? তুমি এখানে একটা পয়েন্ট নাও, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট নাও, তাহলে বলো তো এই পয়েন্টে চাপের মান কতটুকু? এতটুকু, তাই না? এতটুকু না চাপের মান? জি ভাইয়া এবং আয়তনের মান কতটুকু? এতটুকু, তাই না? জি ভাইয়া আবার তুমি আরো একটা পয়েন্ট নাও, এই পয়েন্ট নাও, এই পয়েন্টে চাপের মান কতটুকু বলো তো ভাইয়া? এতটুকু। এবং এই পয়েন্টে আয়তনের মান কতটুকু? এতটুকু। এখন বলো তো ভাইয়া এই পয়েন্টের জন্য যে একটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, আয়তক্ষেত্র উৎপন্ন হইলো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলো তো? পিভি না? পিভি। আবার দেখো তো ভাইয়া নিচে যে এই পয়েন্টের জন্য আরো একটা আয়তক্ষেত্র সৃষ্টি হলো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? পিভি। পিভি। দেখো তো ভাইয়া পি এবং ভি এর যে গুণফলটা সেটা কি এই গ্রাফে সকল পয়েন্টের জন্য সমান না? জি ভাইয়া এখন তাহলে তুমি কি বলতে পারো, যে কোনো পয়েন্টে তুমি যদি একটা আয়তক্ষেত্র আঁকাও, তাহলে প্রতি ক্ষেত্রে প্রতি পয়েন্টের জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে মানটা সেটা কি হবে? সেম হবে না? এই যে নিচের যে সবুজ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা এই লাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমান না? জি ভাইয়া। এভাবে যে কোনো একটা পয়েন্টের জন্য তুমি যদি একটা আয়তক্ষেত্র বানাও, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? অলওয়েজ আগের আয়তক্ষেত্রগুলোর কি হবে? সমান হবে। ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। যেহেতু প্রত্যেকটা পয়েন্টের জন্য এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা রেখা টেনে আয়তক্ষেত্র বানাই, ওই আয়তক্ষেত্র কি হয়? ক্ষেত্রফল সমান হয়। তাই এই ধরনের অধিবৃত্তকে আমরা কি বলি? আয়তাকার অধিবৃত্ত বলি। তাহলে তোমরা কি বুঝতে পারছো আয়তাকার অধিবৃত্ত কি ভাইয়া? এই আয়তাকার অধিবৃত্ত কি বুঝতে পারছো? তাহলে আয়তাকার অধিবৃত্তের জন্য আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে যদি কি আঁকাই, একটা আয়তক্ষেত্র আঁকাই, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ কি পাবো? কনস্ট্যান্ট পাবো। ঠিক আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে মানে এই ধরনের অধিবৃত্তকে আমরা এই জন্য কি বলি? আয়তাকার অধিবৃত্ত বলি। এবং আয়তাকার অধিবৃত্তের কি সাধারণ সমীকরণ কি এরকমই হয়, xy = k। ঠিক আছে, এটা কি আয়তাকার অধিবৃত্তের একটা কি সাধারণ সমীকরণ। এটা আসলে অধিবৃত্তই বলা যায়, বাট এই অধিবৃত্তটা কি একটা স্পেশাল টাইপ। কারণ এই অধিবৃত্তের যে কোনো একটা পয়েন্ট নিয়ে তুমি যদি একটা আয়তক্ষেত্র আঁকাও, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অলওয়েজ কি হয়? কনস্ট্যান্ট হয়। তার মানে ভি ভার্সেস পি গ্রাফ যেটা, এটা কি হবে? আয়তকার অধিবৃত্ত হবে। এখন চলো আরো কিছু গ্রাফ আঁকাই।
ভাই এটার ক্ষেত্রে গ্রাফ কত ধরনের হতে পারে? দেখো না, আমরা যে কোনো ভাবে গ্রাফ আসলে আঁকাইতে পারি। মনে করো ভি ভার্সেস পি গ্রাফ আঁকাইলাম, এখন আমরা পি ভার্সেস ভি আঁকাইতে পারি না ভাইয়া? জি, আমরা কিন্তু পি ভার্সেস ভি আঁকাইতে পারি। কেউ কি আমাকে বলতে পারবা পি ভার্সেস ভি গ্রাফ যেটা এটা কিরকম হবে? এটাও তো অধিবৃত্তি হবে। এটাও কিন্তু কি পি ভি ইজ ইকুয়াল টু কে, এই সমীকরণে মেপে চলে। যেখানে কি পি এর মান এখন কি হবে, পি এর মান হবে ওয়াই, ভি এর মান কি হবে এক্স। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, তার মানে কি এটাও একটা আয়তকার অধিবৃত্তই হবে। তার মানে এই গ্রাফটা কিরকম হবে, আয়তকার অধিবৃত্ত। তাহলে আরো একটা গ্রাফ আঁকাই, মনে করো এখানে গ্রাফ নিয়ে আমরা প্রচুর খেলাধুলা করবো এবং তোমাদের অধিকাংশ এমসিকিউ ভাইয়া বয়েল চার্লসের সূত্র থেকে যে এমসিকিউ গুলো আছে এগুলা থেকে অধিকাংশই কোথা থেকে আসে, গ্রাফ থেকেই আসে। তো এই জন্য আমাদের গ্রাফ নিয়ে যে অ্যানালাইসিসটা এটা হবে প্রচুর। এবং আমরা যখন তিনটা সূত্র নিয়ে আলোচনা করব, মনে করো এই যে আমরা গ্রাফটা পাইলাম পি ভার্সেস বি, এটা একটা তাপমাত্রায় পাইলাম না, এই তাপমাত্রাকে টি1 তাপমাত্রা ধরে নিলাম। তো এরকম আরো একটা গ্রাফ আমরা কি টি2 তাপমাত্রার জন্য পাবো না? তো এই টি1 এবং টি2 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এরকম এমসিকিউ আসে, এগুলো আমরা কখন করবো, তিনটা সূত্র শেষ করার পরে যে শিখবো, কেমন? তখন দেখবা যে আরো মজা পাচ্ছি, খুব সহজে শিখতে পারতেছি। এখন মনে করো আমি আরো একটা গ্রাফ আঁকাইলাম, ঠিক আছে? এই গ্রাফে এখানে বললে এখানে মনে করো এই গ্রাফে এই সাইডে রাখলাম আমি পিভি, এই সাইডে রাখলাম আমি পি। বলো তো গ্রাফটা কিরকম হবে বয়েলের সূত্র অনুযায়ী? ভাইয়া এটা হবে সরল রেখা, মানে সমান। সরলরেখা হবে। আমরা কি জানি পিভি ইজ ইকুয়াল টু কে, এটা হচ্ছে কি আমাদের সমীকরণ। তার মানে কি বলতো ভাইয়া, তুমি চাপ বা আয়তনের মানের যে কোনো পরিবর্তন করো না কেন, পিভি এর মান কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে পি এর মান যদি ভাইয়া জিরো হয়, জিরো না আসলে একদম কম হয়, পি এর মান আসলে জিরো হইতে পারে, চাপের মান জিরো হইতে পারে না, ঠিক আছে? জিরো হইতে পারে না। পি এর মান যখন একদম কম হবে তখন কি আয়তনের মান হবে, পিভি এর মান হবে পিভি। এখন পি এর মান তুমি যতই বাড়াও, চাপ এবং আয়তনের গুণফল যেটা, পিভি এর মানের কি আর কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ কিন্তু হবে না। তাহলে গ্রাফটা কিরকম পাবো, একটা সরল রেখা পাবো। সরল রেখা কেন পাবো, পিভি এর মানের কি কোনো চেঞ্জ হচ্ছে, চাপের পরিবর্তন যাই করো, চাপের পরিবর্তন বাড়াও বা কমাও, তোমার পিভি এর মানের কি কোনো পরিবর্তন হবে বলো তো ভাইয়া এবং আপুরা? এ হবে? জি না ভাইয়া। হবে না না। ভাইয়া, পিভি এর মান যেটা সেটা কনস্ট্যান্ট হবে। এখন এখানে যদি আমরা পি না নিয়ে ভি নিতাম তাহলে গ্রাফটা কিরকম পাইতাম? একই ভাইয়া। পি না নিয়ে ভি নিলে কি পেতাম, গ্রাফটা কিন্তু একই পাইতাম। এখানে যদি পি বা ভি না নিয়ে 1/p নিতাম তাহলে গ্রাফটা কেমন পেতাম? এই তাও সেম হইতো না। তাও সেম হইতো, কারণ 1/p এর মান চেঞ্জ করার পি এর মান চেঞ্জ করার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তুমি যার মান যেভাবেই চেঞ্জ করো না কেন, পিভি এর মান কি হবে, অলওয়েজ কনস্ট্যান্টই থাকবে। আবার বলো তো এখানে যদি আমি 1/v নিই তাহলেও কি হবে, গ্রাফটা কিরকম হবে, সরল রেখাই হবে। তার মানে তুমি এখানে যাই দাও না কেন, বয়েলের সূত্র অনুযায়ী পিভি এর মান কি কখনো চেঞ্জ হবে, কখনো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে গ্রাফটা কিন্তু এরকম হবে। তো আশা করি তোমরা বয়েলের সূত্র নিয়ে অনেক কিছু পড়াশোনা করছো। আমি আসলে ভাবি নাই যে এত কিছু পড়ায় ফেলবো, মানে গ্রাফ গুলা। তো আমার উদ্দেশ্য ছিল অনেকগুলা ম্যাথ করানো, তো ক্লাসটা একটু লং হয়ে যাবে ম্যাথ গুলা করাইতে গেলে। তো তোমাদের কি 4টা বাজে কারো ক্লাস আছে? এই 4টা বাজে কারো ক্লাস আছে? না ভাইয়া। তাহলে চলো ম্যাথ করে ফেলি। তাহলে 1 নাম্বার কোয়েশ্চেন, 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 99 কিলো প্যাসকেল চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 550 সিসি। স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন 600 সিসি এ পরিবর্তন করতে হলে চাপের কি পরিবর্তন করা লাগবে? এখন দেখো এই যে ম্যাথটা দিছে, এই ম্যাথে কি বলা হয়েছে, এই ম্যাথে স্থির তাপমাত্রার কথা বলা হয়েছে। তার মানে কি এই ম্যাথ করার জন্য আমাদের তাপমাত্রা কি করা লাগবে, কনস্ট্যান্ট ধরা লাগবে। আবার দেখো এই ম্যাথে বলছে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, ঠিক আছে? নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মানে কি একটা পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস ছিল এবং স্থির তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন হচ্ছে পরিবর্তন করছে। তার মানে গ্যাসের পরিবর্তন, গ্যাসের পরিমাণ যেটা, ওই পরিমাণটাও কি বলতো ভাইয়া এখানে কনস্ট্যান্ট, তাই না? বলতো ভাইয়া, কথা বলো তো। জি ভাইয়া, আচ্ছা, তাহলে এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট। এবং বলছে যে শুরুতে চাপ কত ছিল, তো আমরা দেখিনি এবার এই পাত্রে যে গ্যাস ছিল এই গ্যাসের জন্য শুরুতে চাপ কত ছিল, চাপের মান আমরা P1 ধরে নিলাম। P1 এর মান কত, 99 কিলো প্যাসকেল। এবং শুরুতে এই গ্যাসের আয়তন বা পাত্রের আয়তন কত ছিল বলতো ভাইয়া, এটাকে আমরা ধরে নিলাম V1। V1 ইজ ইকুয়াল টু কত, 550
সিসি। এখন সে কি বলছে, স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন 600 সিসি তে পরিবর্তন করছে। তার মানে গ্যাসের আয়তন কত করছে, পরিবর্তন করে V2 বানায় ফেললে, এটাকে আমরা V2 ধরলে V2 ইকুয়াল টু কত হবে, 600 সিসি। সিসি হয়ে গেল। ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার। সিসি মানে কি, সেন্টিমিটার কিউব, তাই না? এখন বলছে চাপের কি পরিবর্তন করা লাগবে, তার মানে তোমার চাপ, এই আয়তন পরিবর্তন করার পরে চাপের পরিমাণ কি হয়, এই P2 এর মান বের করা লাগবে। এখন বলো তো ভাইয়া, এই যে পরিবর্তনটা হইলো, এই পরিবর্তনে তাপমাত্রা এবং মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা, এই দুইটা জিনিস কনস্ট্যান্ট না? গ্যাসের পরিমাণ এবং তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এটা, এই যে গ্যাসের যে আমরা আয়তন বাড়াইছি বা চাপ বাড়াইছি, এটা কোন সূত্র মেনে হয়েছে বলো তো? বয়েলের সাথে বয়েলের সূত্র। এবং বয়েলের সূত্রের জন্য আমরা কি বলতে পারি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 P2 V2। তাহলে বসাই দাও মান, P1 এর মান হচ্ছে ভাইয়া 99 কিলো প্যাসকেল, V1 এর মান হচ্ছে 550 সিসি। আবার P2 এর মান কত আমরা জানি না, V2 এর মান কত, 600 সিসি। তাহলে বলো তো এখানে P2 এর মান কত পাইলাম আমরা, এখানে P2 এর মান কত পাইছি বলো, P2 এর মান কত পাইছি? 90.75। 90.75। এত কি হবে, একক কি হবে বলো তো? এই সাইডে যেহেতু কিলো প্যাসকেল বসাইছো, এই সাইডেও মানে সমীকরণে যেহেতু একই জিনিস আছে, এই সাইডের একক যে হবে ওই সাইডের একক কি তোমার সেম রাখা লাগবে, নইলে কিন্তু কাটাকাটি করতে পারবে না। অবশ্যই কি দুই সাইডের একক সেম রাখা লাগবে। তাহলে এত কি কিলো প্যাসকেল। তাহলে বলো তো চাপের কি পরিবর্তন করা লাগছে, আগে চাপ ছিল 99 কিলো প্যাসকেল, এখন চাপের মান কত হয়ে গেছে, 90.75 কিলো প্যাসকেল হয়ে গেছে। তাহলে বলো চাপ বাড়াইছো নাকি কমাইছো? চাপ কমছে ভাই। তাহলে কতটুকু কমছে? 9. আচ্ছা, তাহলে চাপ কমানো লাগবে মূলত, তাই না? তার মানে আয়তন বাড়ানোর জন্য আমাদের চাপ কমানো লাগবে। কতটুকু কমানো লাগবে, আগে ছিল 99 কিলো প্যাসকেল, এখন কত, 9.75 কিলো প্যাসকেল। তাহলে কত হইলো, এটা হবে 8.25 কিলো প্যাসকেল যদি আমি চিন্তা করি, তাই না? 8.25 এটাই হবে আমাদের আনসার। তাহলে খুব সহজ ম্যাথ ছিল না এটা? আচ্ছা ভাই, ইঞ্জিনের সিসি ভাইয়া, ওইটা কি এই সিসি ভাইয়া? সিসি মানে সেন্টিমিটার কিউব। ভাই ইঞ্জিনের যে সিসি থাকে ভাই, বাইকের যে সিসি, হ্যাঁ তারপরে হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই। এটা আসলে আয়তন বুঝায়, তোমরা যে বলো যে সিসি মানে এটা আসলে ওই যে সিলিন্ডার যে থাকে ওইটার আয়তন বুঝায়। ঠিক আছে, ইঞ্জিনের আয়তন। ঠিক আছে, ইঞ্জিন নিয়ে তোমরা পড়াশোনা করবে, আমরা আইসি ইঞ্জিন নিয়ে পড়ছি। মানে ইঞ্জিনে কিন্তু একটা গ্যাস চেম্বার থাকে, সিলিন্ডার থাকে, ঠিক আছে, যেটা থেকে কি হয়, গ্যাস যে জ্বলে, ঠিক আছে, মানে বিস্ফোরণ ঘটে। আর কি হয়, ওই বিস্ফোরণের কারণে কি হয়, এই ইঞ্জিনটা চলে। তো ওই যেই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, ওইটার আবার আয়তন বিভিন্ন ভাবে মাপা যায়। ঠিক আছে, ওইটার আবার দেখবা আছে, টিডিপি আছে, তারপরে মানে লোয়ার এলডিপি আছে, অনেকগুলা আছে। তো পড়বা যখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে। ফুয়েল কি বেশি টানে? হ্যাঁ, সিসি যদি বেশি থাকে, সিসি যদি বেশি হয়, ফুয়েল বেশি টানে, সিলিন্ডারের আয়তন বেশি। ঠিক আছে, সিলিন্ডারের আয়তন বেশি। এখন ফুয়েল বেশি টানবে নাকি কম টানবে, এটা আসলে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, বাট সিলিন্ডার যেখানে ফুয়েলটা থাকে বা যেখানে বার্স্ট হয়, মানে যেখানে হচ্ছে বিস্ফোরণটা ঘটে, ওইটার আয়তন বেশি। আর যদি যেখানে বার্স্ট ঘটে ওইটার আয়তন বেশি হয়, হ্যাঁ ফুয়েল একটু বেশি টানার কথা। ঠিক আছে, অবশ্যই একটু বেশি, আর ওইটা কি একটু শক্তিশালী হবে, মানে বিস্ফোরণটা বুঝবা। মানে গ্যাস চেম্বার, সিলিন্ডার নিয়ে পড়াশোনা করবা। আইসি ইঞ্জিন নিয়ে আমরা অলরেডি পড়াশোনা করছি, সামনে আরো পড়াশোনা আছে। ঠিক আছে, এগুলো আসলে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের কাজ আর কি। ভাইয়া ক্লাস আর দুইটা ম্যাথ, আর দুইটা ম্যাথ। তাহলে এই ম্যাথটা সবাই বুঝতে পারছো তাই না ভাইয়া? জি ভাইয়া। তাহলে পরের ম্যাথ। করাইছিল ভাই। হ্যাঁ 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 বলো। আদর্শ গেছে ভাইয়া, এরকম ম্যাথ করাইছিল। অনেকগুলা করবা, অনেকগুলা করবা। তাহলে সেকেন্ড ম্যাথ দেখো, 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কাচের মার্বেল সহ কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সিসি। ঠিক আছে, আমি শুরুতেই বলছি ফিজিক্সের সাথে অনেক মিল থাকবে, 10 নম্বর চ্যাপ্টারের সাথে অবশ্যই মিল থাকবে। এবং ফিজিক্সে যে ম্যাথগুলা করে আসছো কেমিস্ট্রিতে, তার তুলনায় কি হবে, ম্যাথগুলো একটু সহজ হবে, এটাও বলছিলাম। আচ্ছা, তো 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কাচের মার্বেল সহ কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 250 সিসি। তাপমাত্রা স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলে মার্বেল সহ গ্যাসের আয়তন দাঁড়ায় 130 সিসি। 1 নাম্বার কোশ্চেন মার্বেলের আয়তন কত, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে মার্বেলটির ব্যাসার্ধ কত। তাহলে এখানে কি বলছে আমি দেখি। তো এখানে তাপমাত্রা স্থির রাখছে এবং গ্যাসের যে ভর সেটাও নির্দিষ্ট। তাহলে বলো তো এটা কোন কোন সূত্র মেনে হবে? অবশ্যই বয়েলের সূত্র। তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণ যদি কনস্ট্যান্ট হয়, সূত্রটা হবে বয়েলের সূত্র, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে একটা পাত্রে কি আছে, কিছু পরিমাণ গ্যাস আছে। ঠিক আছে, একটা পাত্রে
কিছু পরিমাণ গ্যাস আছে। এবং এই যে পাত্রটা, এই পাত্রে শুধুমাত্র যে গ্যাস আছে এরকম না, গ্যাসের পাশাপাশি কি আছে বলতো ভাইয়া? একটা মার্বেলও আছে। কি আছে? একটা মার্বেলও আছে। এখন বলতো ভাইয়া, গ্যাসের আয়তন বলতে আগে আমরা কার আয়তন বুঝতাম? পাত্রের আয়তন বুঝতাম না? হ্যাঁ। তো কেন বুঝতাম? আসলে আমরা গ্যাসের আয়তন হিসেবে নিই গ্যাস যে অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে। তো যেহেতু কোনো একটা পাত্রে গ্যাস নেওয়ার পরে গ্যাসটা পুরো পাত্র জুড়ে বিস্তৃত থাকে, এজন্য আমরা কি গ্যাসের আয়তনকে পাত্রের আয়তনের সমান ধরতাম। বাট দেখো, এই পাত্র যেটা, এই পাত্রে গ্যাস ছাড়াও কি আছে? বড় একটা মার্বেল আছে। এবং মার্বেলটা যেই অঞ্চল জুড়ে অবস্থিত, ওই অঞ্চলে কি বলতো ভাইয়া গ্যাসের অণুগুলা থাকতে পারবে? জি না ভাইয়া। তাহলে এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের আয়তন এবং পাত্রের আয়তন সমান হবে না। সমান হবে কি? না ভাইয়া। এখন বলো তো ভাইয়া, এইখানে পাত্রের আয়তন 250 সিসি, এবং আমরা ধরে নিলাম যে মার্বেলটা আছে, এই মার্বেলের আয়তন হচ্ছে এক্স। মার্বেলের আয়তন কত? এক্স। শুরুতে, ঠিক আছে, শুরুতে একদম চাপ দ্বিগুণ দ্বিগুণ করার আগে আর কি, মার্বেলের আয়তন ধরে নিলাম এক্স। তাহলে বলো তো, একদম শুরুতে যখন এই পাত্রের আয়তন ছিল 250 সিসি এবং মার্বেলের আয়তন ছিল এক্স, তখন গ্যাসের আয়তন V1 এর মান কতটুকু হবে? 250 মাইনাস এক্স। অবশ্যই 250 মাইনাস এক্স সিসি হবে, তাই না? এই কথাটা কি বুঝতে পারছো ভাইয়া, কেন আমরা গ্যাসের আয়তন 250 থেকে এক্স বিয়োগ করতেছি? বিষয়টা খুব সহজ। গ্যাস কি মার্বেলটা জেনে থাকবে, ওখানে তো গ্যাস থাকবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই আর কি। কারণ গ্যাস যে অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে সেটাই কি গ্যাসের আয়তন। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো তো, এরপরে আমরা কি করছি? তাপমাত্রা স্থির রেখে এটার আয়তন কি করছি? এটার চাপ। আচ্ছা, আমরা ধরে নিই প্রথমে যে চাপটা আছে, গ্যাসের আয়তন যেটা, এটাকে আমরা V1 ধরে নিই, এবং প্রথমে যে চাপ P1, এটাকে আমরা কত ধরে নিলাম? P ধরে নিলাম। এখন বলো তো ভাইয়া, আমরা পরের বার কি করছি? পরের বার হচ্ছে আরো চাপ প্রয়োগ করছি। চাপ প্রয়োগ করে চাপের মান P2 যেটা, এটা কত করে ফেলছি? দ্বিগুণ। তার মানে আগে ছিল P, এখন কত হয়ে যাবে? 2P। এবং গ্যাসের আয়তন যেটা, মার্বেল সহ গ্যাসের আয়তন, সেটা কত হয়ে যায়? 130 সিসি হয়ে যায়। তার মানে কি, মার্বেল সহ গ্যাসের আয়তন মানে কি, টোটাল পাত্রের আয়তন যেটা, সেটা কত হয়ে যায়? 130 সিসি হয়ে যায়। এখন বলো তো ভাইয়া, পাত্রের আয়তন যদি 130 সিসি হয়ে যায় মার্বেল সহ, তাহলে বলো তো এখানে গ্যাসের আয়তন কতটুকু হবে? সিসি মাইনাস এক্স। আচ্ছা, হ্যাঁ, 130 মাইনাস এক্স হবে। কেন? দেখো ভাই, আমরা যখন চাপ প্রয়োগ করতেছি, চাপ প্রয়োগ করার ফলে গ্যাস সংকুচিত হইতেছে। মার্বেল কি সংকুচিত হইতেছে? হ্যাঁ, জি না। তার মানে মার্বেলের আয়তন যেটা, সেটা কি হবে? সেটা কিন্তু এক্সই থাকবে। তাহলে টোটাল পাত্রের আয়তন 130 সিসি, মার্বেলের আয়তন এক্স। তাহলে গ্যাসের আয়তন V2 ইকুয়াল টু কত হবে? 130 মাইনাস এক্স হবে। এখন বলো তো ভাই, এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটা কিভাবে হয়েছে? পরিবর্তনটা হয়েছে তাপমাত্রা স্থির রেখে এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী ওই নির্দিষ্ট পরিমাণ গ্যাসের যে চাপ এবং আয়তন, তাদের গুণফল কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। অবশ্যই P1 V1 P2 V2 যে নিব, এগুলা কার জন্য নিব? গ্যাসের জন্য নিব, ঠিক আছে? এগুলা সবসময় কার জন্য নিব? গ্যাসের জন্য নিব। তাহলে গ্যাসের জন্য এই P1 এর মান কত? P। V1 এর মান কত বলো তো ভাইয়া? 250 মাইনাস এক্স। P2 এর মান কত? 2P। V2 এর মান কত বলো তো ভাইয়া? 130 মাইনাস এক্স। তাহলে বলো তো, এখানে P কাটা, তাহলে এক্স এর মান কত হয়? এই যে P, এই যে P কাটা, তাহলে এখান থেকে এক্স এর মান কত হয় বের করতে পারবা? 10। 260 মাইনাস 2x। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? x ইজ ইকুয়াল টু হবে 10 সিসি। তাহলে 10 সিসি হচ্ছে কি? মার্বেলের আয়তন, 10 সেন্টিমিটার কিউব। তাহলে মার্বেলের আয়তন 1 নাম্বার কোশ্চেনের आंसर আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে 2 নাম্বার কোশ্চেনে কি বলছে? মার্বেলটির ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কিভাবে বের করবা? মার্বেল দেখতে কিরকম বলো তো ভাইয়া? গোলাকার না? তাই না? তাহলে মনে করি মার্বেলের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে বলো তো মার্বেলটি দেখতে হচ্ছে গোলক আকৃতির। তাহলে আয়তন পাইছি 10 সিসি, তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3 পাই
আর কিউব টেন সিসি বা 10 সেন্টিমিটার কিউব। এখান থেকে আর এর মান কত সেন্টিমিটার আসে বের করে ফেলো তো, এখনই বের করে ফেলো আর এর মান কত সেন্টিমিটার আসে, বের করে ফেলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়া, প্রশ্নে তো গ্যাসের আয়তন দেওয়া, ভাইয়া মার্বেল সহ গ্যাসের আয়তন দেওয়া, ঠিক আছে, মার্বেল সহ গ্যাসের আয়তন দেওয়া 1.33 এরকম। 1.33। অপু দেখো, মার্বেল সহ গ্যাসের আয়তন দেওয়া, শুধু গ্যাসের আয়তন দেওয়া না, তাহলে এটা হবে কি আমাদের ভাইয়া, 1.34। আচ্ছা 3334, যাই হোক এরকমই, এত সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বের করতে পারবে না তোমরা? হ্যালো, পারবা? কি জি ভাইয়া। এই ম্যাথটা করতে পারবা, মানে এই ম্যাথটা নিজেরা করতে পারবা? এটা কিন্তু এমসিকিউ তে আসে, ঠিক আছে, 1 মার্কের জন্য এই ম্যাথটা এমসিকিউ আসে, এবং পরের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু এমসিকিউ তে এই ধরনের ম্যাথ থাকবে, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, তাহলে এই ম্যাথটা তুলে ফেলো। এই ম্যাথ তোলার পরে আজকের ক্লাসে আমরা লাস্ট ম্যাথ করব। ভাইয়া আগের স্লাইডটা একটু আনবেন। এটা প্রথম ম্যাথটা ভাইয়া। হ্যাঁ আনছি, দেখো জি ভাইয়া হয়েছে। স্ক্রিনশট তুলতেছে আর একজনে, পিডিএফ দিয়ে দিবে একটু পরেই পিডিএফ দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা এই ম্যাথটা বুঝতে পারছো সবাই, বা তুলছো সবাই? তুলছো সবাই? তুলেছো? জি ভাইয়া। তাহলে এই ম্যাথটা দেখো, স্থির বায়ুমণ্ডলীয় তাপমাত্রার অঞ্চলে 1.80 এটিএম চাপে একটি বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 8/9 হাইড্রোজেন গ্যাস ভরে উড়িয়ে দেওয়া হলো। বেলুনটি কত উপরে উঠলে ফেটে যাবে, ঠিক আছে, মানে কত উচ্চতায় উঠলে বেলুনটি ফেটে যাবে। তো আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, ভূপৃষ্ঠ থেকে প্রতি মিটার উচ্চতায় বায়ুমণ্ডলের যে চাপ সেটা কত 0.044 মিলিমিটার মার্কারি করে হ্রাস পায়। আচ্ছা, যদি বায়ুমণ্ডলের চাপ উপরের দিকে হ্রাস পায় তাহলে উপরের দিকে গ্যাসের আয়তন আস্তে আস্তে বাড়বে না? যেহেতু চাপ হ্রাস পায় গ্যাসের আয়তন বাড়বে। কেন বাড়বে বলে দিছে, যে ওই বায়ুমণ্ডলটা আছে এখানে কি তাপমাত্রাটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে একটা বেলুন বানাইছো তুমি, এই বেলুনটার কি, বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 8/9 তুমি পূর্ণ করছো, ঠিক আছে। যদি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় পৌঁছায় তার চেয়ে যদি একটু আয়তন বাড়ে সেক্ষেত্রে কি হয়ে যাবে? বেলুনটা ফেটে যাবে, তাই না? বেলুনটা কিন্তু ফেটে যাবে। আচ্ছা, তাহলে এই যে বেলুনটা ছিল, এখন বেলুনটা ছেড়ে দিলে বেলুনটা উপরের দিকে উঠতে থাকবে, এবং উপরের দিকে উঠতে থাকলে বেলুনের ভিতরের চাপ কি হয়ে যাবে? আস্তে আস্তে হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ বায়ুমণ্ডলের চাপ হ্রাস পাইতেছে, এবং হ্রাস পাইলে ভিতরের যে গ্যাসগুলা, এই গ্যাসগুলোর আয়তন কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। যদি গ্যাসের আয়তন বাড়ে তাহলে বেলুনের আয়তনও বাড়বে। বাড়তে বাড়তে যদি সর্বোচ্চ প্রসারণ ক্ষমতায় পৌঁছায় বা তার থেকে কি হয়ে যায়, একটু বেশি প্রসারিত হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়ে যাবে? বেলুনটা ফুটে যাবে, তাই না? তো বলছে কত উচ্চতায় উঠলে এই বেলুনটা আসলে কি হয়ে যাবে? ফুটে যাবে বা ফেটে যাবে, ঠিক আছে। এটা খুবই সহজ একটা ম্যাথ। তো প্রথমে দেখো, প্রথমে আমরা কিছু টার্ম ইউজ করব বা কিছু টার্ম ধরে নিব। আমরা মনে করি বেলুনটির সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে ভি, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা হচ্ছে ভি। তাহলে বলো তো ভাইয়া, যখন বেলুনটা ফুলানো হয়েছে ভূপৃষ্ঠে থাকা অবস্থায়, তখন বেলুনটার আয়তন তাহলে কত ছিল? ভি এর 8/। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে ভূপৃষ্ঠে বেলুনের আয়তন কত ছিল? বেলুনের আয়তন ছিল কত? সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার 8/9, তার মানে ভি এর 8/9। তার মানে কত? 8v/9। কারণ কি, এর জায়গায় আমরা কি বসাইতে পারি? গুণ চিহ্ন বসাইতে পারি না ভাইয়া?
এই এর জায়গায় কি বসাইতে পারি আমরা, গুণ চিহ্ন বসাইতে পারি। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে 8v/9 হচ্ছে কি তার ভূপৃষ্ঠে ছিল। তাহলে তার ভূপৃষ্ঠে যখন বেলুনটা ছাড়ছে তখন আয়তন কত ছিল, আয়তনটাকে আমরা ধরে নিই v1, ঠিক আছে, আয়তন v1 কত 8v/9, এবং তখন চাপ, ভূপৃষ্ঠে চাপ p1 এর মান কত ছিল বলতো, যখন বেলুনটা ছাড়ছে p1 এর মান ছিল 1.8 atm, ঠিক আছে। এখন যত উপরের দিকে উঠবে চাপের পরিমাণ কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে, এবং একটা পর্যায়ে যে যখন বেলুনটার আয়তন তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার সমান হবে বা তার চেয়ে সামান্য বেশি হবে, তখনই কি হয়ে যাবে, বেলুনটা ফেটে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, যখন বেলুনটা ফাটে, একদম ফাটার আগ মুহূর্তে বেলুনের যে আয়তন, ঠিক আছে, শেষ আয়তন v2 এর মান কত ছিল, কেউ বলতে পারবা? ভাইয়া v2 এর মান ছিল তার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতার সমান, ঠিক আছে। সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা কত ছিল, v ছিল। তার মানে যখন সে ফেটে যাবে তখন বেলুনটার আয়তন কত ছিল, v ছিল, এবং সে সময় শেষ চাপ যেটা, সে চাপের পরিমাণ আমরা বের করব। চাপ কত আমরা ধরে নিই, সেই চাপটা হচ্ছে p2। এখন দেখো তো ভাইয়া, এই যে পরিবর্তনটা ঘটতেছে p1 এবং v1 থেকে p2 এবং v2 তে, এই কনভার্সনের সময় দেখো ভাইয়া তাপমাত্রা এবং কি গ্যাসের পরিমাণ যেটা, এটা কি ছিল, আনচেঞ্জ ছিল, তার মানে কনস্ট্যান্ট ছিল। তাহলে এখানে আমরা কার সূত্র অ্যাপ্লাই করতে পারি, বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এবং বয়েলের সূত্রের জন্য আমরা কি বলতে পারি, p1 v1 = কত, p2 v2। তাহলে বলো তো p1 এর মান কত, 1.8, v1 এর মান কত, 8v/9, p2 এর মান কত আমরা জানি না, v2 এর মান কত, v। তাহলে এখান থেকে p2 এর মান কত atm, এটা একটু বের করে ফেলো তো। বের করে ফেলো। 1.6। এই 1.6 আসছে। জি ভাইয়া। আচ্ছা, তো দেখতেছো যখন বেলুনটা ভূপৃষ্ঠে ছিল তখন বেলুনের ভিতরকার চাপ ছিল কত, 1.8 atm, এবং বেলুনটা যখন ফাটতেছিল তখন তার শেষ চাপ যেটা, চাপ কত হয়েছে, 1.6 atm হয়েছে। তাহলে বলো তো চাপ কতটুকু হ্রাস পেয়েছে, বলো চাপ কতটুকু হ্রাস পেয়েছে, 0.2 1.8 - 1.6 atm সমান কত, 0.2 atm। এখন টোটাল চাপ এই যে ফাটা থেকে নিচ থেকে কত, এই নিচ থেকে ফাটা পর্যন্ত আমাদের চাপ হ্রাস পাইছে কতটুকু, 0.2 atm। এখন দেখো তো ভাইয়া, প্রতি মিটার উচ্চতা ওঠার জন্য কতটুকু চাপ হ্রাস পায়, 0.044 মিলিমিটার মার্কারি। তাহলে কত উচ্চতার জন্য আমাদের 0.2 atm হ্রাস পাবে সেটা আমরা বের করতে পারবো, বাট বের করার জন্য আমাদের এটিএম কে প্রথমে কিসে নিয়ে যেতে হবে, মিলিমিটার মার্কারিতে নিয়ে যেতে হবে। তো আমরা কি জানি 1 atm সমান কত মিলিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি। তাহলে বলো তো, হ্যাঁ তাহলে বলো তো 0.2 atm সমান কত মিলিমিটার মার্কারি হবে, কত, 152। 152 মিলিমিটার মার্কারি। তার মানে আমরা কি বলতে পারি, 0.2 atm কে 152 মিলিমিটার মার্কারি বলতে পারি। বাকি কাজটা কি, একদম সোজা। তাহলে 0.44 মিলিমিটার মার্কারি হ্রাস পায় কত মিটার উচ্চতার জন্য, মিটার 1 মিটার 1 মিটার উচ্চতা ওঠার জন্য, ঠিক আছে, 1 মিটার উচ্চতা ওঠার জন্য। তাহলে 1 মিলিমিটার মার্কারি হ্রাস পাবে কত মিটার উচ্চতা ওঠার জন্য, 1/0.044। তাহলে ঐকিক নিয়ম অনুসারে বলো তো কত মিলিমিটার মার্কারি হ্রাস পাইছে, 152 মিলিমিটার মার্কারি হ্রাস পাইছে। তাহলে কত উচ্চতা ওঠার জন্য হ্রাস পাবে, কতটুকু, 152 × 1 ডিভাইড বাই কত, 0.044। তাহলে কত মিটার হয় आंसर, 3454। 3454 মিটার। তার মানে কত উচ্চতায় উঠছিল বেলুনটা, 54.5। এই आंसर কত হয়, কত মিটার হয়, 3454.5। আচ্ছা 55। আচ্ছা ঠিক আছে, তার মানে বেলুনটা 3454.5 মিটার উচ্চতায় উঠে কি হবে, ফাটবে। তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? জি আচ্ছা, তো এটা সাধারণত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আকারে আসে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে একজন অতিথি আসলো, সে হচ্ছে কি বেলুন উড়াইলো, তো কোশ্চেনটা দেয় কত উচ্চতায় বেলুনটা ফাটবে, ঠিক আছে, আর এরকম শর্ত দেওয়া থাকে। তাহলে এই ধরনের যে কোনো ম্যাথ তোমরা করে ফেলতে পারবে না, করে ফেলতে পারবে না বলো তো? এবং এই ম্যাথটা কি অনেক বেশি
কঠিন কোনো ম্যাথ ছিল? এই কঠিন ম্যাথ ছিল না? ঠিক আছে ভাই, একটু ট্রিকি ছিল ভাইয়া। একটু ট্রিকি ছিল, অবশ্যই ট্রিকি ছিল। এবং যখন আমরা সমন্বিত সূত্র ইউজ করব তখন আসলে চাপ না, আমরা চাপের সাথে তাপমাত্রাও চেঞ্জ করাবো, আমি করাবো লিস্ট। ঠিক আছে, তখন দেখবা যে আরো ট্রিক খাটাইতে খাটাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। কেমন? তাহলে ট্রিক খাটাবো, অবশ্যই করবা। আজকের ক্লাসটা তোমরা এক টাইপের ম্যাথ কিন্তু আমরা রেখে দিয়েছি এবং শুরুতে বলে দিয়েছিলাম ভাইয়া আমি যখন তোমাদের পড়াবো, ভাই আজকে এক্সাম হয় না, না আজকে আমি তোমাদের মাফ করে দিছি। ঠিক আছে, তো বলেছিলাম যে আমার পড়ানোর একটা সিস্টেম আছে। ঠিক আছে, আমি প্রথমে সবগুলা পড়াবো, একদম মোটামুটি পড়ায় যাব। পড়ানোর পরে যে জিনিসগুলা পড়ার জন্য আমাদের সবগুলা মিলে যদি আমরা ইউজ করি সেগুলো আসলে শেখা অনেক বেশি সহজ হবে, সেগুলো আমরা পরে শিখবো। তো দেখো আমি কিন্তু ম্যাথ অনেক কম কম করাচ্ছি। বয়েলের সূত্র দিয়ে 3টা ম্যাথ করাচ্ছি, চার্লসের সূত্র দিয়ে 1টা ম্যাথ করাবো হয়তো, গেলুসাকের সূত্র দিয়ে 1টা ম্যাথ করাবো হয়তো, অ্যাভোগাড্রোর সূত্র দিয়েও হয়তো 1টা ম্যাথ করাবো। তো এই 3টা সূত্র শেষ হওয়ার পরে আমরা সমন্বিত সূত্র শিখবো, সেখান থেকেও হাইস্ট 1টা 2টা ম্যাথ করাবো। সবগুলা ম্যাথ শেষ হওয়ার পরে আমরা কি করব বলতো? 8 থেকে 10টা ম্যাথ করব, যেগুলো আসলে কার মধ্যে থেকে থাকবে? এই যে যতগুলা সূত্র থাকছে সবগুলার মধ্যে থেকে থাকবে। এভাবে শিখলে হবে কি, দেখো যখন তুমি কোশ্চেন মানে পরীক্ষায় কোশ্চেন ফেস করো তখন তো তোমার জানা থাকে না এই কোশ্চেনটা বয়েলের সূত্র থেকে আসছে নাকি চার্লসের সূত্র থেকে আসছে নাকি কোন সূত্র থেকে আসছে, এটা কিন্তু তোমার জানা থাকে না, তাই না? তার মানে এটা কিন্তু যে কোনো সূত্র থেকে আসতে পারে। এখন তোমার কিন্তু প্রথমে আইডেন্টিফাই করা লাগবে যে তুমি আসলে কোশ্চেনটাতে কোন সূত্র অ্যাপ্লাই করবা, তাই না? তো ওই জন্য হচ্ছে আমি কি করব, যে ম্যাথগুলো আছে ভালো ভালো যে ম্যাথগুলো আছে এগুলো আমি কি এই সবগুলা সূত্র শেষ করার পরে আলাদা ভাবে করাবো। তো ম্যাথমেটিক্স এর জন্য মোটামুটি একটা ক্লাস বরাদ্দ থাকবে, যেখানে 8 থেকে 10টা আমরা জাস্ট ম্যাথই করবো এই সূত্রগুলো কি। ঠিক আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলা কি সবগুলা শিখার পরে আমরা শিখবো। ঠিক আছে, তো এখনই অধৈর্য হইও না যে ভাইয়া বইয়ের সবগুলা ম্যাথ আমরা শিখতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভাইয়া, লগ পি ভার্সেস লগ বি গ্রাফটা একটু একটু দেখাবেন ভাই? এটা তো গো স্যারের বইতে আছে। আচ্ছা লাগলে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে লাগলে দেখাবো। ওই লগ নিলে কি হবে বলো তো? লগ নিলে ওইটা সরল রেখার গ্রাফ হবে, y mx + c এর গ্রাফ হবে। ঠিক আছে, যেমন আমরা ওই p ভার্সেস v গ্রাফ পেলে হয়তো কি আয়তকার অধিবৃত্ত হইতো, আর লগ p ভার্সেস লগ v পেলে কি হবে বলো তো? সরল রেখার গ্রাফ হবে। তো ওইটা দেখাবো, সমস্যা নেই, যদি দেখতে ইচ্ছে করে দেখাবো। আর এমনি গুহ স্যারের বইতে এটা ডিটেক্ট দেওয়া আছে। ঠিক আছে, তো যারা গুহ স্যারের বই ফলো করে তারা পাবা। তাহলে চলো আমরা আজকে নতুন টপিক শুরু করি। নতুন টপিকটা হচ্ছে চার্লসের সূত্র। তো বয়েল একটা সূত্র দিয়েছিল আদর্শ গ্যাস নিয়ে, চার্লস কি দিয়েছে? অনুরূপ আরেকটা সূত্র দিয়েছে। তো সূত্র পড়ানোর আগে বলো আমার সাউন্ডে কি কোনো সমস্যা আছে? না না ভাইয়া। একদম সুন্দর। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাসের চার্লসের সূত্রটা হচ্ছে এরকম, স্থির চাপে, ঠিক আছে স্থির চাপে বয়েলের সূত্রে কোন জিনিসটাকে স্থির করা হয়েছিল বা সুনির্দিষ্ট করা হয়েছিল বলতো? তাপমাত্রাকে সুনির্দিষ্ট করা হয়েছিল বা কনস্ট্যান্ট করা হয়েছিল। চার্লসের সূত্রে এসে বলছে ভাই আমরা তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখবো না, আমরা কাকে কনস্ট্যান্ট রাখবো? চাপকে কনস্ট্যান্ট রাখবো। ঠিক আছে, কাকে কনস্ট্যান্ট রাখবো আমরা? চাপ পি কে কি করব? ঠিক আছে, তো সে কি বলতেছে, চার্লস কি বলতেছে? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, তার মানে কি নির্দিষ্ট ভর, তার মানে গ্যাসের পরিমাণটাকেও সে কি করছে? কনস্ট্যান্ট রেখে দিছে। তার মানে গ্যাসের পরিমাণ বলতে আমরা কোন রাশিটাকে বুঝি? অবশ্যই মোল সংখ্যা, তাই না? তো মোল সংখ্যাকেও সে কি রাখছে? কনস্ট্যান্ট রাখছে। ঠিক আছে, তার মানে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা যদি আমরা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, ঠিক আছে, আমরা যদি নির্দিষ্ট স্থির চাপে কি বলতো কোন নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে এর আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন থাকতো গ্যাসটার, ওই আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। এই লাইনটা পড়ার পরে অনেকেই বলবে ভাইয়া এই লাইনটা দ্বারা কি বুঝাইছে? কিছুই তো বুঝি নাই, তাই না? এটাই আসলে বলবে। তো চলো আমরা দেখি যে এই লাইনটা দ্বারা আসলে কি বুঝাইছে। মনে করো একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট ভরের গ্যাস তুমি নিলা। ঠিক আছে, এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট ভরের কি গ্যাস তুমি নিলা। এই গ্যাসের আয়তন, মনে করো এই গ্যাসের আয়তন, ওই যে তাপমাত্রা, এই তাপমাত্রা হচ্ছে V1, ওই তাপমাত্রায় কত বলতো? V1। এবং এই গ্যাসের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হইতো, এই গ্যাসের তাপমাত্রা কত হইতো? যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হইতো, তাহলে এই গ্যাসের আয়তন যেটা সেটা হইতো কত? V0। ঠিক আছে, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই যে গ্যাস নিচ্ছে কিছু পরিমাণ, এই গ্যাসের আয়তন কত হইতো? V0 হইতো। এখন গ্যাসটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড নাই, আছে কততে? T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে, মনে করি T তাপমাত্রায় আছে, এবং T তাপমাত্রায় গ্যাসের আয়তন কত? V1। তুমি মনে করো
স্থির চাপে, অবশ্যই একটা স্থির চাপে মনে করো টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার আয়তন হচ্ছে V1, ঠিক আছে? চাপ এবং মোল সংখ্যা তুমি কনস্ট্যান্ট রাখলা। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হইতো তাহলে এই গ্যাস, যে পরিমাণ গ্যাস নিছো তার আয়তন কত হইতো V0। বাট এখন 0 ডিগ্রি সেলসিয়াস না, এখন হচ্ছে তাপমাত্রা কত টি। টি তাপমাত্রায় তুমি আয়তন কত পাইছো? ভি পাইছো। মনে করো তুমি টি তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছো। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছো বলো তো ভাইয়া? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাইছো। তাহলে বলছে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির কারণে এই গ্যাসের যে আয়তন সেটা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। তাহলে এই গ্যাসের তাপমাত্রা ছিল V1, ঠিক আছে? এই গ্যাসের আদি তাপমাত্রা কত ছিল? V1। 1 ডিগ্রি কত তাপমাত্রায়? টি তাপমাত্রায়। তার থেকে যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও তাহলে আয়তন আর কতটুকু বৃদ্ধি পাবে বলো তো ভাইয়া? V0 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কত অংশ? 1/273 অংশ। তাহলে বলো তো ভাইয়া শেষ আয়তন V2 এর মান কত হবে? এটা না? এটা বুঝতে পারছো ভাইয়া? এটা সবাই বুঝতে পারছো? এটা সবাই বুঝতে পারছো ভাইয়া? ভেরি গুড। তাহলে আমি আবার বুঝাই, ঠিক আছে? তো তোমাদের কথা আমি বিশ্বাস করি না, কারণ স্টুডেন্ট অনেক মিথ্যাবাদী হয়। তারা শুধু জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া করে। তো তোমাদের বোঝার আরো মানে কনফার্মেশনের জন্য আমি আরেকবার রিপিট করি। মনে করো তুমি কিছু পরিমাণ গ্যাস নিলা, ঠিক আছে? এই গ্যাসের চাপ এবং মোল সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? একদম কনস্ট্যান্ট রাখলা। তো টি তাপমাত্রায় এই গ্যাসের আয়তন কত? V1। এবং এই গ্যাসের তাপমাত্রা যদি টি না হয়ে 0 ডিগ্রি সেলসিয়াস হইতো তাহলে এই গ্যাসের আয়তন হইতো V0, ঠিক আছে? এবার তুমি কি করলা? তুমি একটা পাগলামি করলা, ঠিক আছে? দুষ্টুমি করলা। দুষ্টুমি করে কি করলা বলো তো? এখানে একটু আগুন জ্বালায় দিলা, গ্যাসের নিচে কি করলা? একটু আগুন জ্বালায় দিলা। আগুন জ্বালানোর ফলে এই গ্যাসের তাপমাত্রা যেটা সেটা কি হয়ে গেছে? 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইছে, ঠিক আছে? তো চার্লসের সূত্রটা কি ছিল? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। তাহলে এই গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হলে কত হইতো? V0 হইতো। তাইলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার জন্য আয়তন বৃদ্ধি পাবে কতটুকু? V0 ইন্টু 1/273 বা V0 এর 1/273 অংশ। তাহলে আয়তন বৃদ্ধি পাইছে কতটুকু বলো তো ভাইয়া? এতটুকু। এবং আদি আয়তন টি তাপমাত্রায় কত ছিল? V1। তাহলে শেষ আয়তন V2 ইকুয়াল টু কত হবে? V1 প্লাস V0 ইন্টু 273 হবে, তাই না ভাইয়া? বলো তো এই সূত্রটা বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, যদি বুঝতে পারো তাহলে চলো আমরা একটু এক্সপ্লেনেশনের দিকে যাই। কেমন? আরো সামনের দিকে যাই। মনে করো আমরা এই চার্লসের সূত্র দিয়ে কি করতে পারি? একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন পরিমাপ করতে পারি। মনে করো তোমার কাছে, আমি এটা পাঠ করে দিলাম। মনে করো তোমার কাছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস আছে। কি আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস আছে। অবশ্যই তুমি এই প্রসেসটা যে করবা, সামনের যে প্রসেসটা করবা, এই প্রসেসে তুমি কি কনস্ট্যান্ট রাখলা? পি এবং এন কনস্ট্যান্ট রাখলা। এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে গ্যাসটা আছে এই গ্যাসের আয়তন তুমি মাপলা কত? V0, ঠিক আছে? কত মাপলা? V0। তোমাকে বললো যে ভাইয়া এই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করে করে যদি আমরা T°C করি তাহলে আয়তন যেটা ভি এর মান কত হবে, এটা তোমাকে বের করতে বললো, ঠিক আছে? এখন তুমি কিভাবে বের করবা? দেখো ভাইয়া আমরা কি জানি? আমরা জানি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য। আচ্ছা দেখো ভাইয়া এটার আদি আয়তন কত বলতো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত? V0 আদি আয়তন হচ্ছে V0। এখন আমরা কি জানি? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 2273 অংশ। এতটুকু কি পাবে বলো তো ভাইয়া? বৃদ্ধি পাবে না? জি ভাইয়া। এখন বলো তো ভাইয়া তাপমাত্রা কত করছে? 0 থেকে T°C করছে। তাহলে বলো তো T°C করার অর্থ কি? 0 থেকে T°C তাপমাত্রা বৃদ্ধি করছে না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে T°C তাপমাত্রা বৃদ্ধির জন্য বলো তো ভাইয়া আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? V0 ইন্টু T ডিভাইড বাই 273 বৃদ্ধি পাবে না? এই V0 ইন্টু। এখন বলো তো শেষ আয়তন কি হবে? শেষ আয়তন ইজ ইকুয়াল টু আদি আয়তন যোগ আয়তনের বৃদ্ধি। তাহলে শেষ আয়তন যদি ভি হয়, ভি ইজ ইকুয়াল টু কি হবে? V0 প্লাস কি V0 T ডিভাইড বাই কত? 273। এটা হবে না বলো তো ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। ভেরি গুড। তাহলে T°C ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। আবার একটু বুঝান, গুলাই যাইতেছে। কোথায় গুলাইতেছে আপু?
ভাইয়া এই যে পরের যে উদাহরণটা দিলেন এটা একটু। আচ্ছা, তো আমরা ধরলাম তোমার কাছে কিছু পরিমাণ গ্যাস আছে যেটা 0°C তাপমাত্রায় আছে এবং 0°C তাপমাত্রায় এই গ্যাসের আয়তন হচ্ছে V0, ঠিক আছে। এখন তোমাকে বের করতে হবে যে ভাইয়া তুমি যদি 0°C তাপমাত্রা থেকে তাপমাত্রা বৃদ্ধি করতে করতে T°C নিয়ে যাও তাহলে তোমার আয়তনটা কত হবে, ঠিক আছে। এখন দেখো এই গ্যাসের আয়তন 0°C তাপমাত্রায় কত, V0। এখন যদি 0°C তাপমাত্রায় আয়তন হয় V0, তাহলে এর থেকে 1°C তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন কতটুকু বৃদ্ধি পাবে, V0/273, এতটুকু বৃদ্ধি পাবে না? জি ভাইয়া। এখন তুমি কত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করছো, T°C বৃদ্ধি করছো, তাহলে 1 ডিগ্রির জন্য বৃদ্ধি পায় এতটুকু, তাহলে T°C তাপমাত্রার জন্য বৃদ্ধি পাবে কতটুকু, এতটুকু। এখন শেষ আয়তন কি হবে, শেষ আয়তন হবে আদি আয়তন যোগ আয়তনের বৃদ্ধি, এটাই আমি লিখছি। শেষ আয়তন V = কি, আদি আয়তন যোগ কি, আদি আয়তনের বৃদ্ধি। ঠিক আছে ভাইয়া, এবার বুঝতে পারছো? ভাইয়া ভাই বাম জি দিকে ভাইয়া। ভাই বাম দিকে যে B2 সমান B1 প্লাস B0 ইন্টু 1/276, এখানে B1 এর জায়গায় B0 হওয়ার কথা ছিল না? দেখো ভাইয়া, আমি এখানে ধরেই নিছি V1 যেটা সেটা কি, T°C তাপমাত্রা আছে এবং T থেকে আমরা কি করছি, 1°C তাপমাত্রা বৃদ্ধি করছি, ঠিক আছে। এখন T°C তাপমাত্রায় আয়তন কত হবে সেটা কি আমরা জানি? না ভাইয়া। জানি না, এই জন্য আমি এটা V1 ধরেছি, ঠিক আছে ভাইয়া। দুইটা জি কিন্তু ভাইয়া। আলাদা কেস, একটা আমরা 0°C তাপমাত্রা থেকে বৃদ্ধি করতেছি আর একটা হচ্ছে T তাপমাত্রা থেকে বৃদ্ধি করতেছি, ঠিক আছে। প্রত্যেকটা তোমাদের বুঝতে হবে, বইতে শুধুমাত্র 0°C এর কথা আছে, তাই বলে যে আমরা সব জায়গায় 0°C পাবো এরকম কিন্তু কোনো বিষয় না, ঠিক আছে, এরকম কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে। তাহলে হ্যাঁ বলো ভাইয়া। তাহলে হিসাবটা কি ভাই আদি ইয়ার থেকে হবে? হিসাবটা সবসময় তোমার আয়তনের বৃদ্ধি যেটা, এটা কার অনুসারে হবে, এটা সবসময় 0°C অনুসারে হবে। আর আদি আয়তন যেটা, আদি আয়তন তো সেটা যে কোনো কিছু হইতে পারে, তুমি যদি 0 থেকে বৃদ্ধি করো তাহলে 0°, যদি অন্য কোনো তাপমাত্রা থেকে বৃদ্ধি করো অন্য কোনো তাপমাত্রা সেটা, ঠিক আছে ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম V = V0 প্লাস V0T ডিভাইড বাই কত, 273। এখানে দেখার বিষয় কি বলতো ভাইয়া, টি হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, তাই না ভাইয়া? টি হচ্ছে কি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এখন তুমি একটা কাজ করো ভাইয়া, তুমি কি করবা, V = তুমি এই দুইটা জায়গা থেকে তুমি ইয়ে করে নাও, ঠিক আছে, তুমি লসাগু করে নাও, ঠিক আছে। তোমাদের আমি ধরে নিলাম তোমরা ম্যাথ অনেক দুর্বল, এই জন্য আমি V0/273 একেবারে কমন নিলাম না, ঠিক আছে, তোমরা ম্যাথে দুর্বল এটা চিন্তা করি। আচ্ছা, আমরা লসাগু করে দিলাম, লসাগু করে আমরা কি পাবো, এটা পাবো, ঠিক আছে। লসাগু করে যে এটা পাবো, এই বিষয়ে কারো সন্দেহ আছে? এই বিষয়ে কারো সন্দেহ আছে? না ভাইয়া। না ভাইয়া। আশা করি সন্দেহ নাই। তো এবার কাজ করবা, কি করবা বলো তো ভাইয়া? এবার যে কাজটা করবা সেটা হচ্ছে V0, ঠিক আছে, V0 কি করে দিবা, কমন নিয়ে ফেলবা, ঠিক আছে। কমন নেব। হ্যাঁ, V0 কমন নিয়ে ফেলবা, তাহলে V0 যদি কমন নিয়ে ফেলো তাহলে কি হবে, 273 প্লাস কি হবে বলো তো, 273 প্লাস হচ্ছে কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা T ডিভাইড বাই কত, 273, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা T এর সাথে আমরা যদি 273 গুণ যোগ করি তাহলে বলো তো যে তাপমাত্রাটা পাই ওটাকে আমরা কি তাপমাত্রা বলি, কেলভিন স্কেলের তাপমাত্রা। স্কেলের তাপমাত্রা বলি। তাহলে এই কেলভিন স্কেলের তাপমাত্রা যেটা, সেটাকে আমরা কি বড় হাতের T দ্বারা প্রকাশ করতে পারি না? জি ভাই। তাহলে এখানে ছোট হাতের T কাকে ইন্ডিকেট করে, ছোট হাতের T ইন্ডিকেট করে ভাইয়া সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, ঠিক আছে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। আর বড় হাতের T ইন্ডিকেট করতেছে কি বলতো ভাইয়া, পরম তাপমাত্রা বা কেলভিন স্কেলে তাপমাত্রা। এটাকে আমরা কি বলতে পারি, পরম তাপমাত্রা বলতে পারি, ঠিক আছে, পরম তাপমাত্রা বলতে পারি। এখন দেখার বিষয় হচ্ছে ভাইয়া, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিলা, একটা নির্দিষ্ট গ্যাস নিলা, ঠিক আছে, একটা নির্দিষ্ট গ্যাস নিলা এবং এটার পরিমাণ এবং চাপ হচ্ছে কনস্ট্যান্ট। বলো তো ভাইয়া, এই গ্যাসটার 0°C তাপমাত্রার আয়তন যেটা, এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে না? অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে না যদি তাপমাত্রা 0 হয়, ঠিক আছে। তাপমাত্রা যদি 0°C হয় এবং চাপ এবং মোল সংখ্যা যদি চেঞ্জ না হয় তাহলে এটা কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে না? জি ভাইয়া। আয়তন যেটা, এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে V0 যেটা একটা নির্দিষ্ট গ্যাসের জন্য, V0 এর মান কিন্তু কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। V0 এর মান কি বলতো ভাইয়া, কনস্ট্যান্ট ভ্যালু। 273 কি বলতো ভাইয়া, একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই V0/273 পুরো রাশি যেটা, এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না?
এই একটা কনস্ট্যান্ট ভ্যালু না? জি ভাইয়া। অবশ্যই জি একটা ভাই। কনস্ট্যান্ট ভ্যালু। এখন কনস্ট্যান্ট ভ্যালুকে যদি আমরা উঠাই দিতে চাই তাহলে কনস্ট্যান্ট ভ্যালুর পরিবর্তে আমরা কি চিহ্ন দিব? একটা সমানুপাতিক চিহ্ন দিব। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ভি ইজ প্রপোর্শনাল টু টি। কখন ভি ইজ প্রপোর্শনাল টু বড় হাতের টি বলো তো ভাইয়া? যখন পি আর এন কি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা একটা সহজ সূত্র পাই। কি সহজ সূত্রটা পাই? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা আমরা বলতে পারি না বলো তো ভাইয়া? এটা তোমরা লিখে ফেলো, স্থির চাপে। সুতরাং এটা আমরা এখান থেকে বলতে পারি, স্থির চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম তাপমাত্রার কি বলতো ভাইয়া? পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে তোমরা যখন সূত্র শিখছিলা, চার্লসের সূত্র, সবাই এই লাইনটা শিখছিলা, বাট এই লাইনটা কি চার্লসের সূত্র না? চার্লসের সূত্র থেকে কি আমরা স্বীকার করে পাই বা অনুস্বীকার্য পাই? এটা চার্লসের কোনো সূত্র, সিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত পাই। এটা কিন্তু চার্লসের সূত্র কিন্তু এটা না। চার্লসের সূত্র কিন্তু প্রথমে যেটা লিখছিলাম সেটাই, এটা কিন্তু চার্লসের সূত্রের একটা অনুসিদ্ধান্ত। ঠিক আছে ভাইয়া, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। যদি এরকম এতটুকু পর্যন্ত সবাই ক্রিস্টাল ক্লিয়ার হও, আমরা আবার কি গ্রাফ নিয়ে মাতামাতি করব। ঠিক আছে, আমরা কি করব? আবার গ্রাফ নিয়ে মাতামাতি করব। তো প্রথম যে গ্রাফটা আঁকাবা সেটা হচ্ছে ভাইয়া, সেটা আঁকাবা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর রাখবো হচ্ছে আয়তন বি, ঠিক আছে, এবং এক্স অক্ষ বরাবর রাখবো হচ্ছে ভাই কেলভিন স্কেলে তাপমাত্রা, মানে বড় হাতের টি। ঠিক আছে, কেলভিন স্কেলে তাপমাত্রা রাখবা। বলো তো গ্রাফটা দেখতে কিরকম হবে? গ্রাফটা দেখতে কিরকম হবে বলো? বলো। কেন্দ্রগামী সরলরেখা। সরলরেখা। মূল বিন্দুগামী। সরলরেখা। তো আমি তোমাদের শুরুতেই বলছি ভাইয়া, যখন আমরা কোন একটা গ্রাফ লিখবো তখন কি এই গ্রাফ রিলেটেড যে সমীকরণটা আছে সেই সমীকরণে এই গ্রাফে ওয়াই অক্ষ বরাবর আমরা যাকে বসাইছি, সমীকরণে তার জায়গায় কাকে বসাই দিব? ওয়াই বসাই দিব। এবং এই গ্রাফে এক্স অক্ষ বরাবর আমরা যাকে বসাইছি ওই সমীকরণে তার জায়গায় কাকে বসাই দিব? এক্স কে বসাই দিব। এখন বলো তো ভি ভার্সেস টি, মানে বড় হাতের টি, এই গ্রাফটা আঁকানোর জন্য আমাদের সমীকরণ লাগবে কোনটা? এইটা সমীকরণ লাগবে এইটা। এখন বলো তো ভি কোন অক্ষ বরাবর বসাইছি? ওয়াই অক্ষ বরাবর। তাহলে ভি এর জায়গায় আমরা কি বসাবো? ওয়াই। ওয়াই। আবার বড় হাতের টি আমরা কোন অক্ষ বরাবর বসাইছি? এক্স অক্ষ বরাবর। X বড় বরাবর। হাতের টি এর জায়গায় আমরা এক্স বসাবো। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট বাই 273 ইনটু কত হয়? এক্স হয়। তো বলো তো এই যে সূত্রটা পাইলাম আমরা, এই সমীকরণটাতে পাইলাম, এটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স সমীকরণের সাথে অনেক মিলে না? জি ভাইয়া। তাহলে এই y is equal to mx সমীকরণটা আসলে কার সমীকরণ? একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। যারা কি সরলরেখা খুব ভালোভাবে পড়ে আসছো, তাই না ভাইয়া? তাই না? তাহলে জি ভাইয়া। আমরা কি পাবো? এই সমীকরণের জন্য একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো, যার ঢাল কি হবে কেউ বলতে পারবা? ভি নট বাই 273। যার ঢাল হবে ভি নট বাই 273। এখন কথা আছে, কি কথা ভাইয়া? কি কথা ভাইয়া? দেখো এই গ্রাফটার একদম মূল বিন্দুতে গ্যাসের আয়তন কত হয়ে যায় বলতো? জিরো হয়ে যায়। গ্যাসের আয়তন কত হয়ে যায় বলতো ভাইয়া? জিরো হয়ে যায়। বলতো ভাইয়া কোন পৃথিবীতে তুমি দেখতে পাও, মানে যে গ্যাসগুলো আছে ওইগুলার আয়তন জিরো হওয়া কি কখনো পসিবল? না ভাইয়া। তো কোনো কিছুর আয়তন জিরো হওয়ার অর্থ কি বলতো ভাইয়া? সেই জিনিসটা ভ্যানিশ হয়ে যাওয়া বা নাই হয়ে যাওয়া, তাই না? তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হওয়া পসিবল না? শূন্য হওয়া পসিবল না। কিন্তু দেখতেছো ভাইয়া একদম একটা সার্টেন তাপমাত্রায়, ঠিক আছে, একটা সার্টেন তাপমাত্রায় কি হয়ে যাচ্ছে? এই যে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে বলো তো ভাইয়া, যে তাপমাত্রায় গ্যাসের আয়তনটা শূন্য হচ্ছে সেই তাপমাত্রার অস্তিত্ব থাকা কি পসিবল বলতো? না ভাইয়া। না এই ভাইয়া। ধরনের তাপমাত্রা বা যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই তাপমাত্রাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা বলি। তো পরম শূন্য তাপমাত্রা আসলে কত এখানে বলতো? 0 কেলভিন। ঠিক আছে, 0 কেলভিন তাপমাত্রাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা বলি, বা পরম স্কেলে তাপমাত্রা মানে শূন্যকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা বলি। তাহলে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা কি বলতো ভাইয়া?
যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সে তাপমাত্রাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা বলি। পরম শূন্য তাপমাত্রা একটা কি তত্ত্বীয় ধারণা, এর কি বাস্তবিক কোনো প্রমাণ আছে? এই বাস্তবিক কোনো প্রমাণ আছে? নাই। না এখন ভাই। দেখো গ্যাসের আয়তন শূন্য হওয়া পসিবল না, তাহলে এই গ্রাফটাকে মূল বিন্দুতে আনা কি আমাদের উচিত হইছে? না ভাইয়া। এজন্য আমরা লাস্টে সরল রেখা না দিয়ে কি দিব? এরকম ডট ডট দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া? লাস্টে সরল রেখা না দিয়ে কি দিয়ে দিব? এরকম ডট ডট দিয়ে দিব। এই ডট ডট দেওয়ার অর্থ কি বলতো ভাই? এটা আসলে কল্পিত ধারণা, বাস্তবে এটা ঘটা পসিবল না। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড ভাইয়া। তাহলে চলো আমরা তো ভি ভার্সেস বড় হাতের টি মানে কেলভিন স্কেলে তাপমাত্রার সাথে গ্রাফ আঁকাইলাম। হ্যাঁ ফাহিম শাহরিয়া বলো। ফাহিম শাহরিয়া বলো। ভাই এইখানে পরম তাপমাত্রায় পৌঁছানো তো সম্ভব হইতে পারে। পরম শূন্য তাপমাত্রায় পৌঁছানো সম্ভব যদি হয় সেক্ষেত্রে গ্যাসের আয়তন কি হয়ে যাবে? তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যাবে। এটা নিয়ে ব্যাপক গবেষণা চলতেছে এবং তোমার মতো হাজারো বিজ্ঞানী, মানে তুমি তো বিজ্ঞানী না, তোমার মতো হাজারো মানে মানুষ যারা বিজ্ঞানী হয়ে গেছে তারা এটা নিয়ে প্রচুর গবেষণা করছে, এখনো পারে নাই। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা পেরে যাব পরম শূন্য তাপমাত্রায় পৌঁছাইতে। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, কিন্তু এইখানে আমার যে কথাটা ছিল, এইখানে আমরা যে গ্যাসটা নিতেছি ভাই, এটা তো আদর্শ গ্যাস চিন্তা করা হইতাছে। হ্যাঁ, আয়তন অন্যগুলার সেটাই। নাই, কোনো আয়তন নাই, কিছু নাই। এখন বাস্তব গ্যাসের আয়তন তো জিরো করতে পারবা না, বুঝো নাই? আচ্ছা, ভাইয়া। বাস্তব গ্যাসের সমীকরণ দিয়ে আমরা একটু গবেষণা করব, ঠিক আছে? পরে ভ্যান ডার ওয়ালস সমীকরণ নামে একটা সমীকরণ আছে, ওইটা দিয়ে আমরা করব। কাল্পনিক না। এটা কাল্পনিক মান, ঠিক আছে? হ্যাঁ, পরম এখানে শূন্য তাপমাত্রা একটা কাল্পনিক তত্ত্ব, ঠিক আছে? কাল্পনিক মান। হ্যাঁ বলো ভাইয়া। আর এখানে কারো তো অর্ধেকটা কাল্পনিক আর কোনটা কাল্পনিক অর্ধেকটা কাল্পনিক? এখানে কি পুরোটা রেখাই কাল্পনিক? না না, পুরো রেখা কাল্পনিক না, শুধুমাত্র Moving 0 function। ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পসিবল না, এজন্য গ্রাফটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিব না। ঠিক আছে ভাইয়া? ভাইয়া যদি আমাদের Zero এমসিকিউ Kelvin। এরকম থাকে অপশন, তাহলে আমরা ওটা দিব না। কোনটা কোনটা বুঝি নাই। ভাইয়া মূলবিন্দু থেকে যদি থাকে কোনোটা, তাহলে আমরা ওই অপশন দিব না। মূল বিন্দু থেকে থাকবে না, এরকম ডট ডট দেওয়া হয়, ঠিক আছে? যদি ভাইয়া থাকে তাহলে ফিজিক্সে মাস্টার ভাই যখন আমাদের আদর্শ গ্যাস পড়াইছিল তখন আমি এই কোশ্চেনটা করছিলাম, কিন্তু উনি বলছিল তাত্ত্বিক ভাবে হলেও তো শূন্য হয়, সেই জন্য ওই জায়গা হ্যাঁ, থেকে আমরা সমস্যা নাই, যদি কোশ্চেনে দেয় তাহলে দিয়ে দিবা, সমস্যা নাই, যদি আর কোনো রিলেটেবল আনসার না থাকে। বাট এখানে ডট ডট দেয়, ঠিক আছে? ডট ডট দেয়, বইতে দেখবে ডট ডট দেয়। আর যদি না দেয় আসলে সমস্যা নাই, এটা কোনো দেখার বিষয় না বা ধরার বিষয় না, ঠিক আছে? তুমি অ্যাটলিস্ট দিবা না, তুমি যখন আঁকাবা তুমি দিও না, অন্যরা দিতেছে কি না দিতেছে এটা আসলে দেখার বিষয়, কেমন? আচ্ছা, তাহলে ভি ভার্সেস বড় হাতের টি এই গ্রাফটা আমরা পেয়ে গেলাম। তাহলে বলো তো ভি ভার্সেস ছোট হাতের টি এই গ্রাফটা কেমন হবে? সরলরেখা হবে ভাইয়া। আচ্ছা, তো ভি ভার্সেস ছোট হাতের টি গ্রাফ আঁকার জন্য আমাদের ভি ভার্সেস ছোট হাতের টি এর যে সমীকরণটা সেটা বের করা লাগবে, তাই না ভাইয়া? বলো তো ওই সমীকরণটা কোনটা? এই যে এইটা। তো এই সমীকরণটা দেখতে কিরকম? ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস কি ভি নট বাই 273 ইন্টু কি বলতো ভাইয়া? টি, তাই না? তো আমরা এবার ওয়াই অক্ষ বরাবর কাকে রাখবো? ওয়াই অক্ষ বরাবর রাখবো ভাইয়া বড় হাতের টি কে, বড় হাতের ভি কে। ভাইয়া স্ক্রিন দেখা দিতেছে না। আচ্ছা, এটা মোবাইলের সমস্যা, আমি একবার ইয়ে করলে স্ক্রিন আবার শেয়ার দিলে দেখতে পারবো, দাঁড়াও। আর এক্স অক্ষ বরাবর রাখবো ছোট হাতের টি কে। খুবই কনসেপচুয়াল ক্লাস, একটু ইয়ে করো, হাইপোথেটিক্যাল কথাবার্তা বলতেছি, এরপরে অঙ্কও করবো, সমস্যা নেই। তো দেখো ওয়াই এক্সিস বরাবর আমরা কি রাখবো? আয়তনকে রাখবো, এবং এক্স এক্সিস বরাবর রাখবো টি কে। তাহলে বলো তো এবার আমরা সমীকরণে কি বসাবো? ওয়াই এক্সিস বরাবর যাকে রাখছি তার জায়গায় ওয়াই বসাই দিব, ঠিক আছে? আর এক্স এক্সিস বরাবর যাকে বসাইতেছি তার জায়গায় কি বসাই দিব? এক্স বসাই দিব। তাহলে ভি নট বাই 273 ইন্টু কত? এক্স প্লাস কি বলতো ভাইয়া? ভি নট। বলতো এই সমীকরণটা দেখতে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো না? এই এম এক্স প্লাস সি এর মতো না? যেখানে এম এর জায়গায় কি আছে? এম এর জায়গায় আছে ভি নট বাই 273 এবং সি এর জায়গায় কি আছে? ভি নট আছে। এখন বলো তো সি মানে কি? সি মানে ওয়াই অক্ষের ছেদাংশ। তাহলে বলো তো ভাইয়া এই গ্রাফে ওয়াই অক্ষের ছেদাংশ কত হবে? ভি নট হবে না? ওয়াই অক্ষের ছেদাংশ হবে ভি নট। তাহলে এখানে আমরা ভি নট লিখে ওয়াই অক্ষের ছেদাংশ বসায় দিব, এবং গ্রাফটা দেখতে কিরকম হবে? একটা সরল রেখার মতো হবে না?
তাহলে এই ভি নট কে ছেদ করে আমরা কি লিখবো, একটা সরল রেখা লিখে দিব। তাহলে গ্রাফটা কিরকম হবে, এরকম হবে। ঠিক আছে ভাইয়া, গ্রাফটা তাহলে কিরকম হবে, এরকম হবে। তো এই গ্রাফটা বুঝতে পারছো, এই গ্রাফটা বুঝতে পারছো? বেশ, আরেকবার একটু বুঝাই দেন ভাইয়া। বুঝাইতেছি আরেকবার না, 1000 বার বুঝাইতেছি, সমস্যা নেই। দেখো, তো আমরা গ্রাফ আঁকানোর জন্য, ঠিক আছে, গ্রাফ আঁকানোর জন্য আমাদের কি লাগবে, সমীকরণ লাগবে। তো সমীকরণটা কি, ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইনটু ছোট হাতের টি। এখন গ্রাফে ওয়াই অক্ষ বরাবর আমরা কাকে বসিয়েছি, ভি কে, তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখবো, ওয়াই লিখবো। আর এক্স অক্ষ বরাবর আমরা ছোট হাতের টি লিখতেছি, তাহলে ছোট হাতের টি এর জায়গায় আমরা লিখবো এক্স। তাহলে যে সমীকরণটা পাই সেটা পাই ওয়াই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইনটু এক্স প্লাস কি বলতো ভাই, আরেকটা কনস্ট্যান্ট। তো এই সমীকরণটা দেখতে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো, তাই না? যেখানে এম এর জায়গায় কি আছে, এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে, তাই না? এটা কার মান, এম এর মান। এবং সি এর জায়গায় কি আছে, ভি নট এর মানটা আছে। তো যারা সরল রেখা জানো, ঠিক আছে, পড়েছো, সবারই পড়ে ফেলার কথা এতদিন, তারা জানো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি কি একটা সরল রেখার সমীকরণ, যেখানে এম কাকে প্রকাশ করে, এম প্রকাশ করে ওই সরল রেখাটার ঢালকে, এবং সি কাকে প্রকাশ করে, ওই সরল রেখার ওয়াই অক্ষ বরাবর ছেদাংশকে। ঠিক আছে ভাইয়া, তাহলে বলো তো ওয়াই অক্ষের ছেদাংশ সি এর মান কতটুকু হবে, ভি নট। তাহলে বলো তো ভাইয়া, ভি নট মানে যে কি করবে, এই গ্রাফটা ওয়াই অক্ষকে ছেদ করবে, তাই না? তাহলে এই পয়েন্টের মান কত হবে, এই পয়েন্টের মান হবে ভি নট। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো এই বরাবর কিন্তু আমরা সেলসিয়াস স্কেলে তাপমাত্রা নিচ্ছি, ঠিক আছে। এবং সরল রেখা দেখতে কিরকম হবে, সরল রেখাটা হবে কি একটা মানে সমীকরণটা, মানে এই গ্রাফটা দেখতে কিরকম হবে, একটা সরল রেখার মতো, যার ঢাল কত, যার ঢাল হচ্ছে ভি নট বাই 273। তাহলে আমরা পেয়ে গেলাম না একটা সরল রেখার সমীকরণ। তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে, এরকম হবে, তাই না ভাইয়া? জি ভাইয়া। এরকম হবে। তাহলে ভি ডিভাইড বাই ছোট হাতের টি এর গ্রাফটা কিরকম হবে, এরকম হবে, যেখানে কি ওয়াই অক্ষ বরাবর একটা ছেদাংশ থাকবে। বাট ভি ডিভাইড বাই বড় হাতের টি কিন্তু কি ছিল, এটা মূল বিন্দুগামী ছিল। বাট ছোট হাতের টি বা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার জন্য এটা কি মূল বিন্দুগামী সরল রেখা হবে, মূল বিন্দুগামী সরল রেখা কিন্তু হবে না। ঠিক আছে, আরো একটা জিনিস দেখো ভাইয়া, যখন আমরা ভি ডিভাইড বাই বড় হাতের টি কেলভিন স্কেলে তাপমাত্রার সাথে গ্রাফ আঁকেছিলাম, তখন পরম শূন্য তাপমাত্রাটা আমরা কোথায় পেয়েছিলাম, মূল বিন্দুতে, তার মানে কি 0 কেলভিনে। এখন বলো তো ভাইয়া, যখন আমরা ভি ডিভাইড বাই সেলসিয়াস স্কেলে তাপমাত্রার সাথে আমরা গ্রাফটা আঁকাবো, তখন পরম শূন্য তাপমাত্রাটা কোথায় পাবো? তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা, যে তাপমাত্রায় কি হয়, আয়তন শূন্য হয়। এখন বলো তো ভাইয়া, এই এক্স অক্ষ বরাবর যে অক্ষটা আছে, এই অক্ষের প্রত্যেকটা বিন্দুতে আয়তনের মান কত, শূন্য না? জি ভাইয়া। তাহলে দেখো তো ভাইয়া, গ্রাফটাকে যদি আমরা পিছনের দিকে বিস্তৃত করি, তাহলে কোন বিন্দুতে যে সেটা আসলে এক্স অক্ষকে ছেদ করে, এই বিন্দুতে যে কি করবে, এক্স অক্ষকে ছেদ করবে। তাহলে আমরা বলতে পারি না যে ভাইয়া এত তাপমাত্রায় আসলে কি হয়, আয়তনের মান যেটা সেটা 0 হয়ে যায়, বলতে পারি না? জি ভাইয়া। ভাইয়া পরম তাপমাত্রাটা একটু আবার বলেন। পরম তাপমাত্রা না, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরম শূন্য তাপমাত্রা কি, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। যেমন দেখো ভাইয়া, আমরা যখন আয়তন ভার্সেস কি কেলভিন স্কেলে তাপমাত্রার গ্রাফ আঁকেছিলাম, তখন কি হয়ে গেছিল, মূল বিন্দুতে আয়তনের মান কত হয়ে গেছিল, শূন্য হয়ে গেছিল না? তাহলে মূল বিন্দুতে তাপমাত্রা কত ছিল, 0 কেলভিন ছিল, এবং 0 কেলভিন তাপমাত্রায় আয়তন কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তার মানে পরম শূন্য তাপমাত্রার মান কত বলো তো ভাইয়া, 0 কেলভিন না? বুঝতে পারছো বন্যা, এই বন্যা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, বন্যা থেকে একটা জিনিস মনে পড়লো, আমি আমার বাড়ি খাগড়াছড়ি, তোমরা জানো কিনা, এবং খাগড়াছড়ি তৎকালীন 2009 থেকে 2014-তে এমপি ছিলেন। আচ্ছা, এটা আমি রেকর্ড অফ করি, খবর হয়ে যাবে নয় আমার। আচ্ছা, রেকর্ড আমি আবার অন করি। তো এরপরে আমরা কি করলাম, আমরা আয়তন বনাম সেলসিয়াস স্কেলে তাপমাত্রা একটা গ্রাফ আঁকাইলাম। ঠিক আছে, আয়তন বনাম সেলসিয়াস স্কেলে তাপমাত্রা গ্রাফ আঁকাইলাম। তাহলে এই গ্রাফটা কি হবে, অবশ্যই একটা সরলরেখার সমীকরণ হবে। এখন বলো, এই সমীকরণ থেকে, মানে এই গ্রাফ থেকে যদি আমরা পরম শূন্য তাপমাত্রা বের করতে যাই, তাহলে কত সেলসিয়াস হবে, ঠিক আছে, সেটা আমরা কিভাবে বের করব। এখন দেখো ভাইয়া, আমরা দেখলাম কি বলতো ভাইয়া, আমরা জানি পরম শূন্য তাপমাত্রায় আয়তন যেটা, গ্যাসের আয়তন যেটা, সেটা শূন্য হয়। বলতো এই গ্রাফের কোন বিন্দুতে গ্যাসের আয়তন শূন্য, এই বিন্দু না, এই যে এই বিন্দুতে কিন্তু কি গ্যাসের আয়তন শূন্য। তাহলে এই বিন্দুর মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব, সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান পেয়ে যাব না? এই পেয়ে যাব না? জি ভাইয়া। পেয়ে যাব। এখন আমরা কি জানি, আমরা জানি পরম শূন্য তাপমাত্রায়
গ্যাসের আয়তন 0 হয়, তাহলে বলো তো ভাইয়া এই বিন্দুতে এই গ্যাসের আয়তন ভি এর মান কত হবে? 0 হবে, তাই না? 0 হবে। তাহলে বসায় দাও ভি এর মান 0, 0 ইজ ইকুয়াল টু কি পাবো? এই যে ভি নট প্লাস ভি নট বাই 273 প্লাস কি ইনটু টি। তাহলে এখান থেকে টি এর মান কত পাও দেখো তো ভাইয়া? মাইনাস 273। মাইনাস 273 পাও? এই মাইনাস 273 পাও? দেখো তো এই সমীকরণে ভি এর মান 0, ভাইয়া এই সমীকরণে ভি এর মান 0 বসায় যদি আমরা টি এর মান বের করি কত হয়? মাইনাস 273 হয়। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস 273,0, তাই না? তার মানে কি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যেটা সেটা কত হয়? 0 হয়। তাহলে পরম শূন্য তাপমাত্রা আসলে সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান কত বলো তো ভাইয়া? মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এটাকে যদি আমরা আরো অ্যাকুরেটলি মাপলে হয় মাইনাস 273 কত 1.5 বা 1.5। ঠিক আছে, এতটুকু। তো এই তাপমাত্রাটাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা বলা হয়, যেটাকে কেলভিন স্কেলে নিয়ে গেলে কত কেলভিন হয়? 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি কেলভিন, 0 কেলভিন। 0 কেলভিন হয়। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের পরম শূন্য তাপমাত্রার কনসেপ্ট। তার মানে কি বলতো ভাই? আমরা চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার ধারণা কিন্তু পাচ্ছি, তাই না ভাইয়া? এইটাই তো। জি ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড। একদম ক্লিয়ার না বলো তো ভাইয়া? একদম ক্লিয়ার না? ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ, তাহলে চলো আমরা এবার ম্যাথ করি। ঠিক আছে, আমরা এবার কি করি? ম্যাথ করি। ম্যাথ করার আগে চলো আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখে ফেলি আরো। এই তানভীর আঁকা কি করে না বাবু? আঁকা কি করে? আঁকা কি করলে ভাইয়া রেগে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো তো, দেখো আমরা কি পাইলাম? আমরা পাইলাম কোন নির্দিষ্ট চাপে যখন পি আর এন হচ্ছে কনস্ট্যান্ট, তখন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন যেটা সেটা কি হয়? পরম তাপমাত্রার সমানুপাতিক হয়। তো পরম তাপমাত্রার সমানুপাতিক হয়, এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি না ভাইয়া ভি ইজ ইকুয়াল টু আসলে কত? কনস্ট্যান্ট ইনটু টি। তো এখান থেকে আমরা কি বলতে পারি বলতো ভাইয়া? ভি ডিভাইডেড বাই টি আসলে কি? কনস্ট্যান্ট। তার মানে তোমার যদি কিছু পরিমাণ গ্যাস থাকে, ঠিক আছে, কিছু পরিমাণ কি থাকে? গ্যাস থাকে, এবং এই গ্যাসে যদি ভাইয়া পি এবং এন কনস্ট্যান্ট রাখো, তাহলে এই গ্যাসের আয়তন বা তাপমাত্রা যতই বাড়াও বা কমাও না কেন, আয়তন এবং তাপমাত্রা, পরম তাপমাত্রার অনুপাত যেটা সেটা কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এটা বলতে পারো না? জি ভাইয়া। তাহলে মনে করো তুমি পি এবং এন, ঠিক আছে, এই দুইটা রাশি হচ্ছে কনস্ট্যান্ট একটা গ্যাসের জন্য। তুমি শুরুতে মাইপা পাইলা কি বলতো ভাইয়া? শুরুতে মাইপা পাইলে হচ্ছে ভি1 আয়তন, এবং তাপমাত্রা পাইলে টি1। ঠিক আছে, অবশ্যই এই তাপমাত্রাটা কোন স্কেলে হইতে হবে বলো ভাইয়া? এখন বলো, এই তাপমাত্রাটা যে নিচ্ছে এটা কোন স্কেলে হইতে হবে? কেলভিন স্কেলে। কেলভিন স্কেলে হইতে হবে, পরম তাপমাত্রা হইতে হবে। নইলে সমস্যাটা কি হবে বলতো ভাইয়া? আমরা যে এই সূত্রটা পাচ্ছি এটা আসলে কোন তাপমাত্রার জন্য পাচ্ছি? এটা কিন্তু আমরা কেলভিন স্কেলে তাপমাত্রার জন্য। ডিগ্রি সেলসিয়াস স্কেলে যদি আমরা তাপমাত্রাটা নিই তখন কিন্তু সূত্রটা চেয়ারেই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আমরা একটু আগে গ্রাফে দেখছি। তাহলে এবং তুমি কি করলা? এই যে গ্যাসের যে আয়তনটা ভি1 কত তাপমাত্রায় পাইছো? টি1 কেলভিন তাপমাত্রায় পাইছো। তুমি তাপমাত্রা বৃদ্ধি করে টি2 কেলভিন তাপমাত্রায় নিয়ে গেলা, এবং তখন আয়তন পেলা ভি2। বলো তো ভাইয়া এই যে আয়তন এবং তাপমাত্রার অনুপাত যেটা সেটা কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? ভি1 বাই টি1 ইজ ইকুয়াল টু কত? ভি2 বাই টি2। বলতে পারো না ভাইয়া? বলো তো, বলতে পারো? জি বলতে পারো, কারণ কি? ভাইয়া। যেহেতু নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, চাপ কনস্ট্যান্ট আছে, এজন্য কি বলতো ভাই? আয়তন এবং তাপমাত্রার কনস্ট্যান্ট, অবশ্যই পরম তাপমাত্রা বলি, তো পরম তাপমাত্রার যেটা এটা কি হবে? কনস্ট্যান্ট হবে। আব্দুল্লাহ আলভি ইজ রিকোয়েস্টিং রিমোট কন্ট্রোল অফ ইউর স্ক্রিন। না ভাইয়া, ডিক্লাইন করে দিলাম। আচ্ছা, এই তুমি কি কিছু শেয়ার দিতেছো আলভি? আলভি তুমি কি কিছু শেয়ার করতে চাও স্ক্রিনে? আচ্ছা দেখো, তাহলে যদি আমরা আয়তন আর তাপমাত্রা চেঞ্জ করে নিই ভাইয়া, সরি সমস্যা নেই, এরকম হয়। তো মনে করো আমরা আয়তন আর তাপমাত্রা চেঞ্জ করে আরো অন্যটা করে দিলাম, টি3 করে নিলাম, ভি3 করে নিলাম, তাহলে বলো তো ভি3 ডিভাইড বাই টি3 কি হবে? আগেরটার সমান হবে। এভাবে করে করে আমরা যদি ভিএন টিএন বানাই দিই সেটাও কি হবে বলো তো ভাইয়া? সমান হবে। শর্তটা কি এখানে বলো তো? পি এবং এন কি হইতে পি হবে? এবং এন কনস্ট্যান্ট থাকতে হবে। আরে বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে চলো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা ম্যাথ করে ফেলি। ঠিক আছে, এটা তোমাদের খুব লাগবে। ঠিক আছে, এটা তোমাদের খুব বেশি লাগবে। তাহলে চলো ম্যাথ করে ফেলি। তোমরা সবাই এতটুকু লিখছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে লিখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস ভর্তি একটি বেলুনকে, ঠিক আছে, 1200 সিসি আয়তন পর্যন্ত ফুলানো হলো।
এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণের 6/7 হলে কত আয়তনে মানে কত তাপমাত্রায় বেলুনটি ফুটবে, ঠিক আছে? এটা তোমার বের করা লাগবে। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেলুনের আয়তন কত? 1200 সিসি, ঠিক আছে? এবং এই আয়তন বেলুনটির কি সর্বাধিক প্রসারণের 6/7 কত তাপমাত্রায় বেলুনটি ফুটবে বলো তো ভাইয়া? এই যে বেলুন ফুলাইছে, ঠিক আছে, মানে বেলুন ফুলাইছে বা ওই যে প্রসারণ করতেছে, আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা তুলছো সবাই? না ভাই একটুখানি সময় আচ্ছা দেন। তুলে ফেলো, তারপরে আমি বুঝাচ্ছি, ঠিক আছে? তোমার একটা বেলুন আছে, আমি বুঝাচ্ছি একটু করে। অনেক সহজ ম্যাথ, এই ধরনের ম্যাথ সাধারণত এমসিকিউ তে আসবে, ঠিক আছে? এবং একটু পরে আমি একটা বুয়েটের কোশ্চেনও সলভ করাবো, সমস্যা নেই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস ভর্তি একটি বেলুনকে 1200 সিসি আয়তন পর্যন্ত ফোলানো হলো। এই আয়তন বেলুনটি সর্বাধিক প্রসারণের 6/7 হলে কত তাপমাত্রায় বেলুন? আচ্ছা, তো আশা করি তুলে ফেলছো। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বেলুন আছে যেটা ফুলানো হয়েছে, ঠিক আছে? এটা কি করছে? ফুলানো হয়েছে। ফুলানোর ফলে এর আয়তন কত হয়েছে বলো তো ভাইয়া? আয়তন V1 ছিল কত? 1200 সিসি। সিসি মানে কি বলো তো ভাইয়া? সেন্টিমিটার কিউব। সিসি যেই কথা, সেন্টিমিটার কিউব একই কথা। বলো তো কত তাপমাত্রায় ছিল এই আয়তনটা? 25 ডিগ্রি 25 ডিগ্রি সেলসিয়াস। এখন বলো তো এই 25 ডিগ্রি সেলসিয়াস কে আমরা কেলভিনে কিভাবে নিব? 25 + 273 মানে কত হবে বলো তো ভাইয়া? 298 কেলভিন হবে। অবশ্যই এই সূত্রগুলা ইউজ করার আগে তাপমাত্রাকে কেলভিনে নিয়ে নিই। তাহলে T1 এর মান কত? 25 + 200, তাহলে কত হয়? 298 কেলভিন, ঠিক আছে? তো আমরা 298 কেলভিন তাপমাত্রায় একটা বেলুনের আয়তন কত পেয়েছি? 1200 সিসি পাইছি। এবং বলা হয়েছে এই আয়তন বেলুনটির সর্বাধিক প্রসারণের কত? 6/7 ঠিক আছে? আমি আবার ধরে নিই সর্বাধিক প্রসারণ হচ্ছে কত? সর্বাধিক প্রসারণ V, এটা ধরে নিই, প্রসারণ V। তাহলে বলো তো V এর 6/7 সমান কত? 1200 সিসি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? V × 6/7 = কত? 1200 সিসি। তাহলে বলো তো এখান থেকে V এর মান আমরা কি পেলাম বলো তো? 1400 সিসি পাই কিনা দেখো তো সবাই। V এর মান এই ক্যালকুলেশন করতে পারবে না? করতে পারবো। তার মানে বেলুনটা সর্বাধিক কত আয়তন পর্যন্ত ফুলতে পারবে বলো তো ভাইয়া? 1400 সিসি বা 1400 সেন্টিমিটার কিউব আয়তন পর্যন্ত ফুলতে পারবে। এর চেয়ে একটু যদি বেশি ফুলাই তাহলে বেলুনটা কি হবে বলো তো ভাইয়া? বাস্ট হবে না? ফেটে যাবে না? ফেটে যাবে না? জি ভাইয়া। ফেটে যাবে। বলছে কত তাপমাত্রায় বেলুনটি ফেটে যাবে, ঠিক আছে? তার মানে যখন শেষ তাপমাত্রায় পৌঁছাবে তখন বেলুনটার আয়তন কি হবে বলো তো ভাইয়া? সর্বাধিক প্রসারণ ক্ষমতার সমান আয়তন হবে না? জি ভাইয়া। সর্বাধিক। তাহলে আমরা কি বলতে পারি না যে ভাইয়া ওই বেলুনটা ফুলানোর পরে তোমার যে আয়তনটা, সেই আয়তন V2 এর মান কত হয়? 1400 সিসি বলতে পারি না? এই জি 1400 ভাইয়া। সিসি বলতে পারি না? এখন একটা কথা, সেটা কি বলতো ভাই? এই আয়তন যে বাড়াইছে, বেলুনটা যে বাড়াইছে, বেলুনটার যে প্রসারণ ঘটাইছে, এই প্রসারণে কে কোন ফ্যাক্টরটা ভূমিকা পালন করতেছে বলতো ভাইয়া? শুধুমাত্র তাপমাত্রা না। এখানে কি কোথাও বলা হয়েছে যে ভাইয়া নতুন কোনো গ্যাস অ্যাড করছে বা কোনো গ্যাস বের করে দিছে, এই টাইপের কোনো ইনফরমেশন দেওয়া আছে? জি না ভাই। দেওয়া নাই। তার মানে এখানে কি ধরা হয়েছে? এন এর মান কনস্ট্যান্ট ধরা হয়েছে না? আবার বলো তো এখানে চাপ নিয়ে কোনো কিছু বলা আছে? না ভাইয়া। তাহলে চাপ নিয়ে যেহেতু কোনো কিছু বলা হয় নাই, তার মানে কি চাপকেও কি ধরা হয়েছে? কনস্ট্যান্ট ধরা হয়েছে। তাহলে এখানে চাপ এবং মোল সংখ্যা যেটা n, যেটা সেটা কি কনস্ট্যান্ট আমরা বলতে পারি। কেন? এই সম্পর্কিত কোনো কথা এই কোশ্চেনে বলা নাই, ঠিক আছে? তাহলে বলো তো যেহেতু চাপ এবং মোল সংখ্যা আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি এই প্রশ্নে, তাহলে এই যে এখানে আমরা শেষ তাপমাত্রা বের করতে বলছে, কত তাপমাত্রায় বেলুনটি ফুটবে, এই তাপমাত্রা বের করার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? চার্লসের সূত্র। চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি জানি বলো তো ভাইয়া? V1/T1 = কত? V2/T2 বলতে পারি না বলো তো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে V1 এর মান আমরা কি পেলাম? V1 এর মান পেলাম আমরা 1200 সিসি, ঠিক আছে? T1 এর মান কত পেলাম? 298,
ফাইম সারি একটু পরে দাও। V2 এর মান কত পাইলাম বলো তো ভাইয়া? যে তাপমাত্রায় বেলুনটা মানে যে আয়তনের পরে বেলুনটা ফেটে যাবে, ঠিক আছে? তো বেলুনটা ফাটার একদম অগ্র মুহূর্তে আয়তন কত হবে? 1400 হবে। তাহলে 1400 সিসি। তো আমাদের বের করতে হবে কি T2 এর মান। তো বলো তো এখান থেকে T2 এর মান কত আসে? বলো তো কেউ T2 এর মান? 55.43 এটা ভাইয়া আমার তো আসছে 347.67। এইটা জি হবে ভাইয়া এটাই আসছে। 347.67 একক কি হবে বলো তো? তাপমাত্রার একক কি হবে? হ্যাঁ কেলভিন। কেলভিন। তাহলে বলো তো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে? এইটা আনসার লিখে দিতে পারো, 74.67। এইটা আনসার লিখে দিতে পারো, অথবা কি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বের করার জন্য এর থেকে কি বের করতে পারো? বিয়োগ করতে পারো। 273 যেটা, এটা বিয়োগ করে দিতে পারো। তাহলে কত হবে বলো তো? 74.67। 67। ঠিক আছে, এটা বলতে পারো। তাহলে কত তাপমাত্রায় বেলুনটি ফুটবে বলো তো ভাই? 74.67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হ্যাঁ ফাহিম, এবার বলো। ভাই আমি বলতে চাইছিলাম এখানে যে 1400 সিসি বের করলেন, এটা না বের করলে চলতো না? হ্যাঁ, এটা আসলে না বের করলেও চলতো, এবং এখানে যে 1200 সিসির কথা বলা হয়েছে, এই 1200 সিসির কথা না বললেও চলতো। যেমন গত ক্লাসে আমি একটা ম্যাথ করাইছিলাম, সেখানে কি আয়তনের কথা বলছিলাম আমি? বলিনি। এখন কোশ্চেনে দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের ম্যাথ, কোশ্চেনে দেওয়া আছে, তো কি করার, মানে সমস্যা নাই। তো দিলেও সমস্যা নেই, না দিলেও কিন্তু সমস্যা নেই, তাই না ভাইয়া? আমি কিন্তু গত ক্লাসে একটাতে দিই নাই, তোমাদের যদি মনে থাকে, ঠিক আছে? আমি কিন্তু গত ক্লাসে দিই নাই। আচ্ছা, তো ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলো। ভাই এই তাপমাত্রায় ফুটবে নাকি এর থেকে বেশি হলে ফুটবে? এই তাপমাত্রায় সর্বোচ্চ হবে, এর থেকে একটু বেশি হলে ফুটবে আর কি, ঠিক আছে? এই তাপমাত্রায় সর্বোচ্চ প্রসারণ, টান টান উত্তেজনা, ফুটে গেলাম, ঠিক আছে? এর চেয়ে একটু বাড়াইলে কি হয়ে যাবে? ফুটে যাবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তাহলে চলো গেলুসাকের চাপের সূত্রে আমরা চলে যাই, ঠিক আছে? আমরা ওই বয়েল চার্লসের সূত্র দিয়ে আরো ম্যাথ করব, সবগুলো সূত্র শিকার পরে, ঠিক আছে? তো গেলুসাকের চাপের সূত্র যেটা, এটা কি বলতো ভাই? চার্লসের সূত্রের সাথে অনেক মিল। চার্লসের সূত্রের জ্যাঠাতো ভাই তুমি বলতে পারো। সে কি বলছে? নির্দিষ্ট আয়তনে, ঠিক আছে? চার্লস কাকে কনস্ট্যান্ট রাখছিল? চার্লস চাপকে কনস্ট্যান্ট রাখছিল। বাট গেলুসাক কাকে কনস্ট্যান্ট রাখতেছে? সে হচ্ছে আয়তনকে কনস্ট্যান্ট রাখতেছে। তো সে বলতেছে নির্দিষ্ট আয়তনে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপের কত? 1/273 অংশ করে বৃদ্ধি পায়। তো এটা দিয়ে তুমি কি বুঝলা? মনে করো তোমার কাছে কিছু পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে? কিছু পরিমাণ তোমার কাছে কি আছে? গ্যাস আছে। যেই গ্যাসের আয়তনটা তুমি কনস্ট্যান্ট ধরে নিলে এবং কি মোল সংখ্যাটা কনস্ট্যান্ট ধরে নিলে। এখন আয়তনটা কনস্ট্যান্ট মানে কি বলতো ভাইয়া? এটা আসলে হেভি মেটালের ভিতরে আছে, মনে করো লোহার তৈরি একটা সিলিন্ডারের ভিতরে আছে, ঠিক আছে? এটা তুমি ধারণা করতে পারো। তো লোহার তৈরি একটা সিলিন্ডারের ভিতরে যদি তুমি রেখে দাও, তাহলে কিন্তু এটা সহজে কি আয়তন প্রসারিত হবে? গ্যাসের আয়তন, আয়তন কিন্তু সহজে প্রসারিত হবে না। তো তুমি এমন একটা পাত্রে রাখছো যেটার কি আয়তন বৃদ্ধি পাচ্ছে না। তো এভাবে তুমি কি করে দিছো? আয়তন কনস্ট্যান্ট করে দিছো, আর গ্যাসের পরিমাণ তো চেঞ্জ করতেছই না, তাহলে গ্যাসের পরিমাণটাও কি কনস্ট্যান্ট। তাহলে এই দুইটা ফ্যাক্টরকে তুমি কি করে দিচ্ছ? কনস্ট্যান্ট করে দিচ্ছ। এবার বলছে, তো এই যে গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট করে দিছো, ঠিক আছে? গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট করে দিছো, কিছু বিষয় আছে ওই চার্লসের সূত্র, গেলুসাকের চাপের সূত্র যেটা, এটার ফিজিক্যাল কিছু মিনিং আছে, মিনিং গুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তো দেখো তুমি কি করে দিছো? আয়তন এবং মোল সংখ্যা যেটা, সেটা কনস্ট্যান্ট করে দিছো। এখন দেখো তো তাপমাত্রা বাড়াইলে এই ভিতরের গ্যাসগুলোর চাপ বাড়বে না? বলো তো, তাপমাত্রা যদি বাড়াও গ্যাসের কি চাপ বাড়বে না? তাপমাত্রা বাড়াইলে গ্যাসের চাপ কেন বাড়বে? কেউ কি আমাকে কোশ্চেন আনসার দিতে পারবা? গ্যাসের চাপ কেন বাড়বে তাপমাত্রা দিলে? ভাইয়া বাড়াইলে? তাপমাত্রা বাড়ালে গ্যাসের কণাগুলো গতিশীল হবে। আচ্ছা, তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো তাহলে গ্যাসের কণাগুলোর কি হবে? গতিশক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে? গতিশক্তি যদি বৃদ্ধি পায়, সেগুলা কি পাত্রের দেয়ালে আরো জোরে জোরে ধাক্কা দিবে না? আরো জোরে জি ধাক্কা দিবে ভাইয়া। না? এবং পাত্রের দেয়ালে যে পরিমাণ চাপ প্রয়োগ করে গ্যাসের অণুসমূহ, ওই পরিমাণ চাপকে আমরা কি বলি? গ্যাসের চাপ কিন্তু বলি। তো যেহেতু তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওই গ্যাসের অণুগুলার গতিশক্তি বৃদ্ধি পাবে, এই গতিশক্তি বৃদ্ধির ফলে সে কি করবে? আগের চেয়ে আরো কি, আরো জোরে কি করবে? পাত্রের দেয়ালে ধাক্কা দিবে। তো পাত্রের দেয়ালে ধাক্কা দেওয়ার অর্থ কি বলতো ভাই? চাপের মান বৃদ্ধি পাওয়া, ঠিক আছে?
তো এই জন্য কি বলতো ভাইয়া, তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ যেটা সেটা কি পাবে, বৃদ্ধি পাবে। এখন তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে, এটা বুঝলাম, বাট কি পরিমাণ বৃদ্ধি পাবে সেটা সম্পর্কে ধারণা দেয় কে বলতো ভাইয়া, গেলুসাকের চাপের সূত্র। সে কি বলছে ভাইয়া, তাপমাত্রা তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো, তুমি যদি কি করো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে এর চাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গ্যাসের যত চাপ ছিল তার কি 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। তো এটা দ্বারা কি মিন করে, তো চলো আগের মতোই মিন করে। আসলে মনে করো টি তাপমাত্রায় এই গ্যাসের চাপ যেটা সেটা কত, P1। টি তাপমাত্রায় গ্যাসের চাপ কত বলো তো ভাইয়া, P1। এবং এই গ্যাসের তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হইতো তখন চাপ হইতো P0। কত হইতো বলতো ভাইয়া, চাপ P0 হইতো। তাহলে বলতো তারপরে কি বলতো ভাই, চাপের সূত্র অনুসারে তুমি টি থেকে যদি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো, ঠিক আছে, তার মানে শেষ তাপমাত্রা যদি T+1 হয়, তাহলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বৃদ্ধি কতটুকু হবে বলতো ভাই, চাপের বৃদ্ধি হবে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের কত 1/273 ভাগ। তাহলে এই পরিমাণ কি পাবে বলতো ভাই, চাপ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য। তার মানে তুমি যদি তাপমাত্রা টি থেকে T+1 করে ফেলো, মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, তাহলে চাপ কি পরিমাণ বৃদ্ধি পাবে বলতো ভাইয়া, P0 ডিভাইড বাই কত 273। এখন বলতো ভাইয়া এর ফলে শেষের যে চাপটা P2 এর মানে এটা আমরা কি পাবো, আদি চাপ P1 প্লাস কি বলতো ভাইয়া, চাপের বৃদ্ধি P0/273, এটা পাবো। তো এই কথাটা কি বুঝতে পারছো সবাই ভাইয়া, এই কথাটা কি বুঝতে পারছো? সেম কথা আগের মতো, ভাইয়া সেম কথা, ঠিক আছে। তো তার মানে কি প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য চাপের বৃদ্ধি কতটুকু ঘটবে, P0/273 করে। এখন চলো আগের মতো আমরা একটা আইডিয়াল কেস ধরে নিই। এরপরে কারো ক্লাস আছে 8:30টায়? কারো ক্লাস আছে? আচ্ছা, তো চলো আগের মতো আমরা একটা আইডিয়াল কেস ধরে নিই। মনে করো তোমার কাছে কি আছে, কিছু পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, কিছু পরিমাণ গ্যাস আছে একটা পাত্রে। তো এই গ্যাসের কি বলতো ভাইয়া, আয়তন এবং মোল সংখ্যা তুমি কনস্ট্যান্ট করে ফেলছো সামহাউ, ঠিক আছে। এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই গ্যাসের যে চাপ সেটা ছিল P0। এখন তোমাকে বের করতে হবে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তুমি যদি তাপমাত্রা বাড়িয়ে T ডিগ্রি সেলসিয়াস করে ফেলো, সেক্ষেত্রে চাপ P এর মান কত হবে সেটা তুমি বের করবা, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য চাপের মান কতটুকু বৃদ্ধি পায়, P0/273। তাহলে বলো তো তাপমাত্রা বৃদ্ধি করছো কতটুকু, T ডিগ্রি সেলসিয়াস, তাহলে চাপের বৃদ্ধি কতটুকু হবে, P0/273 ইনটু কত, T, ঠিক আছে। তাহলে বলো তো শেষ চাপ T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ যেটা P, এটাই কি শেষ চাপ। শেষ চাপ P ইজ ইকুয়াল টু কি হবে, আদি চাপ প্লাস কি চাপের বৃদ্ধি। ভেরি গুড। তাহলে এভাবে করে P ইজ ইকুয়াল টু কি পাবা বলো তো ভাইয়া, P0/273 ইনটু কত 273 প্লাস কত বলো তো ভাইয়া, এটা পাবা না, এটা পাবা না ভাইয়া? জি ভাইয়া, অবশ্যই এটাই পাবা। এটা না পাইলে কোনটা পাবা, এটা না পাইলে মাইরা ফাটা ফেলবো, ঠিক আছে। এটা না পাইলে তোমরা কি পারো না, ম্যাথ পারো না, ঠিক আছে, অঙ্ক পারো না, তো ভয় পাবা, ঠিক আছে। আচ্ছা, তো বলো তো এই টি যেটা, এটা কোন স্কেলে তাপমাত্রা, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা। সেলসিয়াস স্কেলে। তার সাথে 273 যোগ করলে আমরা কোন স্কেলে তাপমাত্রা পাবো, কেলভিন স্কেলে তাপমাত্রা বা পরম স্কেলে তাপমাত্রা পাবো। তাহলে P ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, P ইজ ইকুয়াল টু পাবো আমরা P0/273 ইনটু কত, বড় হাতের T। এখানে ছোট হাতের T হচ্ছে ভাইয়া সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, আর বড় হাতের T কি বলতো ভাইয়া, পরম তাপমাত্রা, ঠিক আছে। বড় হাতের T হচ্ছে পরম তাপমাত্রা, দেখো কত মজা, পরম তাপমাত্রা। তো এটা পেয়ে গেলাম। তাহলে বলো তো ভাইয়া এখানে P0 কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ। তো বলো তো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য যখন একটা নির্দিষ্ট আয়তন থাকে তখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার চাপ যেটা সেটা কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, অবশ্যই কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি P0 যেটা এটা একটা কনস্ট্যান্ট মান, 273 কি একটা কনস্ট্যান্ট মান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, P ইজ প্রপোর্শনাল টু কি বলতে পারি, T বলতে পারি, তাই না ভাইয়া? এই P ইজ প্রপোর্শনাল টু T বলতে পারি না, তাই বলতে পারি? জি ভাইয়া। আচ্ছা, যদি বলতে পারি তাহলে আমরা পরের পেজে যাই। যদি বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি, P ইজ ইকুয়াল টু KT বলতে পারি, তাই না? অবশ্যই বলতে পারি। এখান থেকে আমরা কি বলতে পারি, P ডিভাইড বাই T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে তুমি যদি নির্দিষ্ট পরিমাণ গ্যাস নাও, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণ তুমি যদি গ্যাস নাও, এই গ্যাসের
আয়তন এবং মোল সংখ্যা যদি হয় কনস্ট্যান্ট, ঠিক আছে, আয়তন এবং মোল সংখ্যা যদি হয় কনস্ট্যান্ট, তাহলে এই গ্যাসের চাপ বা তাপমাত্রার যতই পরিবর্তন করো না কেন, ঠিক আছে, চাপ বা তাপমাত্রার যতই পরিবর্তন করো না কেন, চাপ এবং তাপমাত্রার পরম তাপমাত্রার অনুপাত কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট হবে। এটা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাইয়া। বুঝাইতে পারছি? আচ্ছা শোনো, এখান থেকে কিন্তু আরো একটা লাইন লিখতে পারো, পি ইজ প্রপোর্শনাল টু টি। কি লিখতে পারো বলো তো ভাইয়া? স্থির আয়তনে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা লিখতে পারো না এখানে? লিখতে পারো না? জি ভাইয়া। স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের যে চাপ সেটা কি তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই জিনিসটা কি নিজ দায়িত্বে লিখে ফেলবা, ঠিক আছে? স্থির আয়তনে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার কি পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা, ভেরি গুড। তাহলে বলো তো এখানে যদি পি ভার্সেস টি ইজ ইকুয়াল টু কি হয়? অলওয়েজ কনস্ট্যান্ট মান পাই নির্দিষ্ট আয়তন এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য। মনে করো শুরুতে টি1 তাপমাত্রার জন্য গ্যাসের যে চাপ সেটা পেলা পি1, এবং পরবর্তীতে তাপমাত্রা বৃদ্ধি করে যখন তাপমাত্রা পাইছো টি2 তখন চাপ পেয়ে গেলা পি2। তাহলে বলো তো ভাইয়া পি1 ডিভাইড বাই টি1 ইজ ইকুয়াল টু কি হবে? পি2 ডিভাইড বাই টি2 হবে না? ঠিক আছে, এখন চাপ যদি চেঞ্জ করে তুমি পি3 এবং তাপমাত্রা টি3 বানায় ফেলো, তাহলে কি হবে? পি3 ডিভাইড বাই টি3, এটাও সমান হবে। এভাবে কি হবে বলো তো ভাই? সকল অনুপাত কি হবে? সমান হবে না? এই সমান হবে না? এই সমান হবে না? জি ভাইয়া। সমান হবে। তাহলে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে, এইচডব্লিউ দুইটা গ্রাফ আঁকাবা। কয়টা গ্রাফ আঁকাবা? দুইটা গ্রাফ। একটা গ্রাফে ওয়াই অক্ষ বরাবর রাখবা চাপ পি, এক্স অক্ষ বরাবর রাখবা টি, কেলভিন স্কেলে তাপমাত্রা, ঠিক আছে? আরেকটা গ্রাফ ওয়াই অক্ষ বরাবর রাখবা চাপ টি, এক্স অক্ষ বরাবর রাখবা তাপমাত্রা টি, কোন স্কেলে? টি ডিগ্রি সেলসিয়াসে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা একটা, ঠিক আছে? এটা কি তোমাদের বাড়ির কাজ, অবশ্যই আমি পরের ক্লাসে দেখাবো, বাট বাড়ির কাজ। তাহলে চলো আমরা পরের ম্যাথটা করে ফেলি, ঠিক আছে? এই ম্যাথটা তোমাদের বইতে আসা ম্যাথ। এই ম্যাথটা তোমাদের বইতে আসা ম্যাথ, ঠিক আছে? তাও রিসেন্ট ইয়ারে আসছে, ঠিক আছে? তো বলছে একটি লোহার সিলিন্ডারে, ঠিক আছে, একটি লোহার সিলিন্ডারে 250 কিলো প্যাসকেল চাপে ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, হিলিয়াম গ্যাস ভর্তি আছে, ঠিক আছে? একটি লোহার সিলিন্ডার 250 কিলো প্যাসকেল চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটি 1000 কিলো প্যাসকেল পর্যন্ত চাপ সহ্য করতে পারে। আগুন লাগলে সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? ঠিক আছে, যখন আগুন লাগছে তখন সিলিন্ডারের গলনাঙ্ক যত, তাপমাত্রা কত হয়ে গেছে? তত হয়ে গেছে, এবং ওই তাপমাত্রায় গ্যাসের চাপ কত সেটা বের করা লাগবে। এবং আরো একটা জিনিস বের করা লাগবে, ভাইয়া সিলিন্ডারটি গলবে নাকি ফাটবে, ঠিক আছে? সিলিন্ডারটি গলবে নাকি ফাটবে। তো বলে দিছে লোহার গলনাঙ্ক হচ্ছে 1800 কেলভিন। এটা কোথায় আসছে? বুয়েট 18-19 আসছে। এটাও তোমাদের নেক্সট ক্লাসে করাবো, একদিনে এত প্রেসার দিব না ভাইয়া, ঠিক আছে? এত প্রেসার দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে শিখি। তোমরা এখন নান্নু বাচ্চা। তো এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস। কারো কোনো